যখন আমরা কথা বলতেছি যে ওইখানে ফিজিক্যাল লাইফটাকে শুধু একটা লাইফ হিসেবে ধরা হচ্ছে। তো আজকে যখন এই পেপারটা পড়লাম, তো এইখানে যেটা বলছিল যে আমাদেরও মানে বর্তমানে এই কোভিড এর পরে যে স্টেট ল গুলা হচ্ছে মানুষের লাইফটাকে শুধু একটা লাইফ হিসেবেই দেখছে, সেটার উপরও যে একটা মোরাল সার্ভাইভাল কিংবা সার্ভাইভাল অফ সোশ্যাল রিলেশনস, হ্যাঁ, সেটা মানে কমপ্লিটলি আন্ডারমাইন করা হয়েছে। তো লাস্ট ক্লাসের সাথে এই একটাই মানে ডটস কানেক্ট করতে পেরেছি। মানে আমরা যে সোসাইটিতে বসবাস করছি, হোয়াট ইজ এ সোসাইটি উইথ নো আদার ভ্যালু আদার দেন সার্ভাইভাল? মানে বেঁচে থাকা ছাড়া এটার আর কোনো ভ্যালু নেই। এটা কোন ধরনের সোসাইটি, তাই না? এবং বেঁচে থাকার তাগিদে সে তার যে বায়স, তার যে জনগণের যে রাজনৈতিক জীবন, এটাকে কনসিস্টেন্টলি এবং কনস্ট্যান্টলি একটা বেয়ার লাইফে ট্রান্সফর্ম করছে। আচ্ছা, ক্লাসের পরে প্লিজ শেয়ার ইউর থটস। হ্যাঁ, আমরা ক্লাস ডিসকাশনটা শেষ করে ফেলে অনেকেই চলে এসেছো। সো আমরা আজকে মোস্টলি যেটা আলাপ করব, আমি হচ্ছে যেহেতু আমরা করোনা ভাইরাসের কালে স্টিল, হ্যাঁ, আমরা নিজেরা আছি। সো আমি চিন্তা করেছি যে আগামবেনের ইস্যুটাকে করোনা ভাইরাসের সঙ্গে ইনক্লুড করার জন্য। হ্যাঁ, সো এটা আমার থট। যদিও আগের মানে মানে রাইটস এর সঙ্গে আমি আই উইল ট্রাই টু তোমার হচ্ছে অ্যাড। আচ্ছা, চ্যাট অপশন। স্যার, I cannot participate in the conversation today because I am sick, but I will still attend the class. Don't worry. হ্যাঁ, আচ্ছা, তোমরা ইরফান আহমদের নাম শুনেছো? ইরফান, অ্যানথ্রোপোলজিস্ট ইরফান আহমদের, আমাদের প্রতিবেশী রাষ্ট্রের অ্যানথ্রোপোলজিস্ট। হ্যাঁ, বিহারের একজন অ্যানথ্রোপোলজিস্ট, এবং তিনি এই যে আমাদের সাউথ এশিয়ান সোসাইটি নিয়ে যারা কাজ করেন, হ্যাঁ, যে কয়েকজন রিনোন অ্যানথ্রোপোলজিস্ট আছে, আমি তার খুবই একটা কি বলবো, হ্যাঁ, তার খুব একজন বড় ফান। হ্যাঁ, মানে উনি খুবই ভালো কাজ করেন। তার ইন্টারেস্টিং বই আছে, রিলিজিয়ান এস ক্রিটিক, অ্যানথ্রোপোলজি এন্ড এথনোগ্রাফি নিয়ে আরেকটা বই বের হইছে। এই যে মানে উনি মূলত পলিটিক্যাল অ্যানথ্রোপোলজি নিয়ে কাজ করেন। হ্যাঁ, তোমরা তার লেখাপত্র পড়বা, মানে সাবস্ক্রাইব করতে পারো তার লেখাগুলো। সো তিনি মূলত লেখাটা লিখেছেন যে করোনা ভাইরাস, নেকেড লাইফ এন্ড দ্য ইম্পর্টেন্স অফ জর্জিও আগাম্বেন। সো ফার্স্ট অফ অল তোমার হচ্ছে থ্রু দ্য ইমার্জেন্স অফ করোনা ভাইরাস আমরা দেখেছি যে দুনিয়া জুড়ে সকল ধরনের সরকার, একদম সব, প্রায় সব রাষ্ট্র দেখেছে তারা কি করেছে, ব্যান অন দ্য ফ্রিডম অফ মুভমেন্ট, তাই না? যেটাকে আমরা গত ক্লাসে বলেছিলাম, যেটাকে লকডাউন বলছো। হ্যাঁ, ক্লোজার অফ পাবলিক স্পেসেস লাইক তোমার হচ্ছে পার্কস, ট্রেন স্টেশনস, বাস স্টেশনস, মিউজিয়ামস, শাটিং ডাউন ইনস্টিটিউশনস লাইক ইউনিস, তাই না, স্কুলস, প্রহিবিশন অন এনি গ্যাদারিং, তাই না, সোশ্যাল কালচারাল, তাই না, এই ধরনের এক ধরনের strict observance of social distancing in places where people are permitted to visit, হ্যাঁ, যেখানে ইভেন তোমার হচ্ছে জনগণকে যেতে দেওয়া হচ্ছে সেখানে আমরা স্ট্রিক্ট একদম। সো আমরা এই ধরনের গভর্নমেন্টের জায়গা থেকে একটা মেজার দেখছি। However, Agamben's reflections are fundamental to understand the political effect of our fear-bidden global present and future. হ্যাঁ, কিন্তু এই যে আগামবেন বলতেছেন যে গভর্নমেন্ট এই মেজারগুলো নিচ্ছে, এইটার কিন্তু দুটো সাইড আছে। সো আগামবেন কোন জায়গা থেকে এগুলো পাঠ করেছেন? দুটো জায়গা থেকে। উনি বলতেছেন এই যে গভর্নমেন্ট যে মেজারগুলো নিচ্ছে এবং একই সঙ্গে কোভিড-19 এর তোমার হচ্ছে ইমার্জেন্সির মধ্য দিয়ে এক ধরনের নেকেড লাইফেরও ইমার্জেন্স হচ্ছে। সো এটা কিভাবে হচ্ছে সেটা আমরা আজকে আলাপ করব। সেকেন্ড হচ্ছে দ্য স্টেট অফ এক্সেপশন ইনস্টিটিউটেড ইন দ্য ওয়েক অফ দ্য ব্যাটল অর ওয়ার এগেইনস্ট দিস ভাইরাস। এবং এটা শুধু নেকেড লাইফই তৈরি করছে না, এটা একই সঙ্গে এক ধরনের স্টেট অফ এক্সেপশনকে ইনস্টিটিউটেড করে ফেলছে। সো হাউ দিস প্রসেস, হ্যাঁ, এটা ক্যারিড আউট অর ক্যারিড অন, আমরা এটা নিয়ে আজকের ক্লাসে আমরা আলাপ। নেকেড লাইফ ভিজ ডেমোক্রেসি, তোমরা হচ্ছে আমরা অলরেডি জানি যে জোই এন্ড বায়োস, এই ডিবেটটা তো তোমরা সবাই জানো, জোই এন্ড বায়োস। আবার কেউ যদি বলতা হোয়াট ইজ জোই এন্ড বায়োস, আমি শুনবো তোমাদের থেকে তোমরা কতটুকু বুঝেছো। দেখি আমি শুনি তো, হোয়াট ইজ জোই এন্ড হোয়াট ইজ বায়োস, কি বলবা? মুনতাকা বলো, মুনতাকা বলো, জোই এন্ড বায়োস। স্যার, জোই হচ্ছে পাবলিক লাইফ, যেটা হচ্ছে বায়োলজিক্যাল বিং, মানে নিজে আর হইতেছে নো 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 নো, না জোই স্যার, মানে জোই তো প্রাইভেট লাইফ, বায়োলজিক্যাল বিং। হ্যাঁ, বেয়ার লাইফ যেটাকে আমরা বলছি, হ্যাঁ, আর সেটাকে নেকেড যেটা লাইফ হচ্ছে বলে। হ্যাঁ, আর জয়ী হচ্ছে মরে গেলে কেউ এত বদার করবে না, বিকজ এটা হচ্ছে প্রাইভেট একটা স্পেয়ার। আর বায়োস অন দি আদার হ্যান্ড হচ্ছে পাবলিক লাইফ, যেটা হচ্ছে
মানে পাবলিক ইমেজ, যেটা হচ্ছে ধরো মরে গেলেও তোমার যে যে ইমেজটা আমাদের নো নো হচ্ছে নো, থেকে এটা যায়, আমরা একটা যেরকম বলে রাজার প্রেক্ষাপটে আমরা আলাপ করেছি। ইট ইজ নট লাইক দ্যাট। বিষয়টা হচ্ছে যে আমরা আমরা নিজেদেরকে হিউম্যান আকারে কল্পনা করি। আগামবেন বলছে আমাদের এই হিউম্যানে দুটো ডাইমেনশন আছে। হ্যাঁ, মানে এটা আমাদের আমাদের যে হিউম্যান লাইফ, হ্যাঁ, তোমার যেমন আমার যে হিউম্যান লাইফ, এটা দুটো ডাইমেনশন আছে। একটা হচ্ছে স্রেফ আমার একটা জীবের জীবন আছে, যেটাকে তিনি বলছেন এটা হচ্ছে জয়ী। আর একটা হচ্ছে আমাদের একটা বায়োস, একটা রাজনৈতিক জীবন আছে, একটা পাবলিক লাইফ আছে। বুঝছো? ক্লিয়ার? তোমরা এই যে Yes, sir. এই জায়গাটা তো তোমরা সবাই জানো। হ্যাঁ, আচ্ছা। সো আগামবেন যে কাজটা করেছে, তিনি করোনা ভাইরাসের সঙ্গে, এবং শুধু করোনা ভাইরাস না, তিনি যখনই ইভেন তিনি হচ্ছে স্টেট অফ এক্সেপশন বা হচ্ছে জয় এবং বায়োসের আলাপ করেছেন, তিনি আলাপটাকে ধরে শুরু করেছেন কিন্তু কনসেন্ট্রেশন ক্যাম্পের আলাপের সাথে। কেন কনসেন্ট্রেশন ক্যাম্পের আলাপের সঙ্গে তিনি আলাপটা শুরু করেছেন? এনিওয়ান? এনিওয়ান? হ্যাঁ বলো। Sir, because ওখানে torture, oh, sorry. আচ্ছা, উমাইরা বলো। স্যার বেসিক্যালি কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে শুরু করেছে, কারণ কনসেন্ট্রেশন ক্যাম্প স্ট্রিপস দেয়ার পলিটিক্যাল লাইফ, মানে টু মেক টু ডিহিউম্যানাইজ देम ইনটু देयर বেয়ার লাইফ। দ্যাট ইজ ওয়াই যখন ওদেরকে ওই ডিহিউম্যানাইজ করার পরে ইফ देयर লাইফ ইজ টেকেন অ্যাওয়ে, তাহলে হচ্ছে কি দে আর নট, তখন বলা যায় যে দে হোমোসাকিডদের যেরকম দেয়ার লাইফ দে আর কিলেবল আর কি। সো when their তো হচ্ছে political আমাদের চোখের সামনে সবচাইতে জ্বলন্ত যে এক্সাম্পল, সেটা হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের তোমার হচ্ছে দা এক্সাম্পলস অফ দা তোমার হচ্ছে এটার নাম হচ্ছে জিউস এক্সটারমিনেশন, যেটা হয়েছে নাজিস যে মানে যে পেনিট্রেশনটা, যেটা নিয়ে তোমরা অনেক ভিডিও দেখেছো। তো সেখানে আমরা দেখেছি যে খোদ রাষ্ট্র ধারণার মধ্যে এবং খোদ রাজনীতির ধারণার মধ্যে পশ্চিমা যে রাজনীতির যে বয়ান, সে বয়ানের মধ্য দিয়ে কিভাবে একটা সুনির্দিষ্ট গ্রুপকে, রাজনৈতিক জনগোষ্ঠীকে কনসিস্টেন্টলি তাদের যে বায়োস, রাজনৈতিক জীবন থেকে এক্সটারমিনেট করে তাদেরকে স্রেফ জয়ী বা হচ্ছে স্রেফ তাদেরকে একটা কি করে ফেলা হয়েছে, হ্যাঁ, তাদের একটা জীবের জীবনের মধ্যে তাদেরকে ট্রান্সফর্ম করা হয়েছে। সো একই রকম ভাবে উনি করোনা ভাইরাসের আলাপে আমরা সেগুলোতে যাব, এগুলোতে কি হয়েছে। সো সেটা হচ্ছে লাইফ রোবড অফ পলিটিক্যাল স্ট্যাটাস, হ্যাঁ, একদম এগুলো একদম ডিনিউডেড তোমার অফ এনি প্রটোকল অফ সিটিজেন, মানে সবকিছু থেকে তোমাকে একদম ছোট করে রিয়াল লাইফে পাঠাই দিছে, ইউ আর আওয়ার। কিন্তু আগামবেন কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং একটা টুইস্ট দিয়ে গেছে। টুইস্টটা হচ্ছে কনসেন্ট্রেশন ক্যাম্পে তোমার যারা স্টারভেশনের শিকার হতো, যারা স্টারভেশনের শিকার থাকতো, যাদের উপর মেডিকেল এক্সপেরিমেন্ট করতো, এদেরকে টিস করে যে শব্দটা বলতো, ভাই তোরা তো হচ্ছে মুসলমান। বুঝছো জিনিসটা? যেটা তুমি ওই যে গিলানিজারের লেখায় যেটা বারবার পাবা, মানে একটা স্ল্যাং, এটা ইট ওয়াজ সামথিং লাইক এ স্ল্যাং, হ্যাঁ, যে তুমি তো মুসলমান। মানে মুসলমান জিনিসটা তাদের উইদিন দেয়ার ওন ইমাজিনেশন ইট ওয়াজ সামথিং লাইক দ্যাট, যে এটা আগামবেন দ্য ফিগার অফ দ্য জিউ ইন দ্য এক্সটেনশন ক্যাম্প অ্যানালজাইজ অ্যাজ ডে মুসলমান। হ্যাঁ, এটা একটা জার্মান ওয়ার্ড, মানে হচ্ছে তুমি হচ্ছে ইউ আর লাইক মুসলিমস। সো মানে তাদের তাদের যে কল্পনাটার মধ্যে ছিল মুসলমানরা এরা হচ্ছে দুনিয়াতে এমন এক জনগোষ্ঠী, যে জনগোষ্ঠী হচ্ছে দে আর বিটুইন হিউম্যান এবং নন হিউম্যান। ইভেন স্টিল ইউরোপিয়ানদের চিন্তার মধ্যে কিন্তু স্টিল এটা একটা, এটা কি বলবো, হ্যাঁ, এটা একটা মানে এটা একটা কি বলবো, খুবই প্রভাবশালী একটা ডমিনেন্ট একটা চিন্তা স্টিল। সো এই জিনিসটা তখন টিচ করা হতো, এবং এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসগুলোতে আলাপ করব, যে এই যে মাশারিকের গিলানিজার এটা নিয়ে আলাপ করেছেন। আচ্ছা, so Nazi extermination camp, it was not simply one bad event or moment, but the very exemplification of modernity and its biopolitics. সো যেটা আমরা বলছি যে উনি বারবার এটা দিয়েছেন, কারণ এটা হচ্ছে আমরা মডার্ন যে বায়োপলিটিক্স এর যে নোশনটাকে আগামবেন প্রশ্ন করছেন, এটার একদম ভেরি এক্সাম্পলিফিকেশন, যেটাকে তিনি বলছেন এটা একটা ইনার পার্ট। এবং সেখানে আমরা দেখছি যে ওয়েস্টার্ন পলিটিক্স ইজ এ বায়োপলিটিক্স ফ্রম ইটস ভেরি বিগিনিং। আমি যেটা তোমাদেরকে ফার্স্টে বলেছি, যে এটা কন্টিনিউয়াসলি এইটা তার নাগরিকের তোমার বায়োসকে সরি নাগরিকের জয় বা বেয়ার লাইফকে কন্টিনিউয়াসলি এটা বায়োস আকারে এনক্রচ করে। আমি তোমাদেরকে গত ক্লাসে আলাপ করেছিলাম, কনস্ক্রিপশনের আলাপ করেছিলাম। সো আমি এগুলোতে আর যেতে চাচ্ছি না। একটু আগে যেটা আলাপ করছিলাম, যে আগামবেন এবং হচ্ছে ফুকুয়ামা, তাদের দুজনের কাজটাই কিন্তু হচ্ছে
কমিউনিজমের পতনের পর, আমরা একটু আগে এটা নিয়ে আলাপ করেছি, কমিউনিজম, হ্যাঁ, তখন তো পৃথিবী দুভাগে বিভক্ত ছিল, কমিউনিজম ভার্সেস ক্যাপিটালিজম। কমিউনিজমের পতনের মধ্য দিয়ে সবাই ভেবেছে যে লিবারেলিজম, ডেমোক্রেসি এগুলোর জয় জয়কার, এবং এটাকে অ্যাডমায়ার করে ফুকুয়ামা রোড, মানে হিউজ, তাই না, তার কন্ট্রিবিউশন আছে। কিন্তু আগামবেন এই জায়গায় একটু স্কেপটিক্যাল থেকে গেলেন। তার স্কেপটিক্যাল থেকে যাওয়াটা হচ্ছে কি, তিনি ডেমোক্রেসির স্কেপটিক্যাল থেকে যাওয়াটা হচ্ছে এটা দেখতেছেন যে খোদ ডেমোক্রেসির মধ্যে ডিমিউনেশন অফ হিউম্যান লাইফ টু মিয়ার নেকেড লাইফ, এটা তোমার হচ্ছে কন্টিনিউয়াসলি এটা প্রডিউস হচ্ছে। আর করোনা ভাইরাসের পরে উনি এটা বলতেছেন যে এটা আবার নতুন করে, আবার রাষ্ট্র আবার নতুন করে তার জনগোষ্ঠীকে তোমার হচ্ছে নেকেড লাইফের দিকে ঠেলে দিচ্ছে। সো এটা কিভাবে দিচ্ছে উই উইল ডিসকাস। হ্যাঁ, সো তিনি অনেকগুলো উদাহরণ দিয়েছেন। একটা হচ্ছে যারা অসুস্থ, abandoning the sick by the healthy, হ্যাঁ, সোসাইটিতে those who are the sick তারা অলরেডি abandoned, তাই না? তুমি দেখো না বাংলাদেশে প্রথম 3 months what actually happened, তুমি জানো? আমি এই যে মার্কাজুল ইসলামী নাম শুনছো? হোয়াট ইজ মার্কাজুল ইসলামী? নাম শুনো নাই তোমরা? মার্কাজুল ইসলামী নাম শুনো নাই কেউ? স্যার শুনছি, কি এটা বলো? কিন্তু স্যার জানি না কি, কিন্তু নাম শুনছি স্যার। ও মাই গড, মার্কাজুল ইসলামের নাম শুনো নাই কেউ? ঢাকায় থাকো। মার্কাজুল ইসলামী হচ্ছে এটা একটা এনজিও যারা কি করেছে, করোনার কারণে যারা মারা গেছে তাদের সৎকার এবং হচ্ছে দাফনের কাজটা তারা করেছে। দেখো নাই তোমরা? জি স্যার, দেখছি এটা। ইভেন এখনো যদি কোনো হসপিটালে কেউ যদি করোনা সাসপেক্টেড হয়ে মারা যায়, ফার্স্ট কলটা তাদেরকে দেয়, হ্যাঁ, এবং তাদের এক টিম আছে, হ্যাঁ, তাদের 14 জনের 14, ওরা কয়েকজনে ভাগ করে করে, ওদের হচ্ছে হাবটা হচ্ছে, সেন্টার হচ্ছে মোহাম্মদপুর। আমি ওদেরকে নিয়ে ফিল্ড ওয়ার্ক করেছি তোমার হচ্ছে গত, আচ্ছা এই যে জুলাইতে, একদম জুলাইতে। স্যার প্লিজ একটু শেয়ার করেন না আচ্ছা আপনার আচ্ছা, ফিল্ড ওয়ার্কটা। আমি ওই জন্যই আমি এই জিনিসগুলো তোমাদের সঙ্গে আলাপ করছিলাম যে তাদের থেকে আমি অদ্ভুত জিনিসগুলো শুনেছি। তো সেটা হচ্ছে ধরো ওরা হচ্ছে কি করে, ওরা হচ্ছে কাউমি মাদ্রাসা বেস নরমালি, তাদের হচ্ছে মোহাম্মদপুরে ওদের সেন্ট্রাল হাব, এবং তারা যে কাজটা করে ওদের নানান সারা বাংলাদেশে ওদের ছড়াই ছিটায় নানান মাদ্রাসা আছে। এইটা তুমি নড়াইলে ওদের একজন মুফতি শহীদ একজন আছে, সে এটাকে কন্ট্রোল করে। তো কি করে তোমার হচ্ছে নানান জায়গায় যে মাদ্রাসা টিচার যারা আছে ওদেরকে তোমার হচ্ছে ভলেন্টিয়ারিলি তুমি 1 উইক মানে হচ্ছে তুমি মানুষের দাফন কাফন গুলা করবা, এরপরে মানে নেক্সট উইকে আবার হচ্ছে আরেকটা মাদ্রাসার টিচারদেরকে নিয়ে আসে, মানে এরকম করে তারা রিশাফল করে এটা। সো ওদের যে ড্রাইভার সে আমাকে বলল যে বাংলাদেশে প্রথমে যতজন করোনায় মারা গেছে, ইট ওয়াজ নট বিকজ অফ দেয়ার তোমার হচ্ছে তোমার ফল্ট, ইট ওয়াজ নট বিকজ অফ দেয়ার ডিজিজ, ইট ওয়াজ নট বিকজ অফ দ্য করোনা ইটসেলফ, ইট ওয়াজ বিকজ abandoning the sick by the healthy people. সে অসুস্থ হয়েছে এই জন্য কিন্তু কেউ মারা যায় নাই, ইট ওয়াজ বিকজ abandoning the sick, যেটা তোমার হচ্ছে মানে এআই বলেছেন, এটার নাম কি স্যার? এটা তো এই আর্টিকেলটা তো বলছে। হ্যাঁ আমি ওইটাই বলছি, কারণ আমাকে সেখানকার যে ড্রাইভার সে বলতেছে কয় ভাই আমরা কুর্মিটোলা হসপিটালে গেলাম, ডাক্তার নার্স কেউ ভয়ে তোমার হচ্ছে পেশেন্টের কাছে যায় না। একটা পেশেন্টের তোমার হচ্ছে ইয়া লাগতেছে, অক্সিজেন লাগতেছে, তার সিম্পল একটা অক্সিজেন লাগতেছে, হ্যাঁ, কিন্তু তাকে দূর থেকে অক্সিজেনটা এইভাবে ফালাই দিচ্ছে। এখন একটা মানুষে দে নিড অক্সিজেন, বাট তাকে ভয় তারপর সামনে কেউ যাচ্ছে না, বুঝছো জিনিসটা? এই যে তোমরা পুরনো আমলের তোমার হচ্ছে ব্রাহ্মণ্যবাদের সময় যে তোমরা ছোঁয়াছুঁই, আমার মনে আছে যখন নতুন নতুন ভাবে করোনা ভাইরাস শুরু হয়েছে আমিও কিন্তু খুব স্কেপটিক্যাল ছিলাম মোটামুটি। তোমাদের সাউথ এশিয়ান কোর্স একটা পড়াচ্ছিলাম না, তখন বলছিলাম না এই যে ব্রাহ্মণিজম নিয়ে তোমাদের আলাপগুলো মনে আছে? জি যে স্যার, একটা ছোঁয়াছুঁই, যে এই জায়গায় বসে এটাকে ধুয়ে ফেলতো, আনটাচেবলস। আনটাচেবলস। সো ওই ইস্যুগুলোই আমাদের এখানে, যে ডক্টররা পেশেন্টের ঠিক কাছেই যেত না। কেন যেত না ডক্টররা পেশেন্টের কাছে? সো এই যে ভয়, এই যে এমন এমন ভাবে তাদেরকে এই যে আইসোলেট একটা বায়োস, তাদের লাইফটাকে বায়োস থেকে জয়ীতে ফেলে দিচ্ছে। সো দেখো একটা মানুষ নিজে নিঃশ্বাস নিতে পারছে না, এখন তুমি যদি তাকে দূর থেকে ফালায় একটা অক্সিজেন মেশিন দাও, সো হু উইল ফিক্স ইট? কে ফিক্স করবে? সো সে বলছে, আমাকে ড্রাইভার বলছে যতজন মারা গেছে সবাই কিন্তু মারা গেছে ল্যাক অফ কেয়ারের কারণে, অন্য কিছু না। একটাই জিনিস মাথায় রাখবা, ল্যাক অফ কেয়ার, নাথিং এলস। এবং সে কিন্তু হ্যাঁ বলো। If you don't mind, can I হ্যাঁ add বলো, something here? হ্যাঁ বলো বলো, ইয়েস প্লিজ। Sorry for interrupting you. হ্যাঁ but, নো নো নো, ইয়েস প্লিজ। there is also this case here, and you can disagree with me at this হ্যাঁ। point. যে
regardless of your age, your access to medical care হ্যাঁ, depends a lot on your social status. For yes, example, if a highly regarded academic or a media person যদি অসুস্থ হয়ে এখন হসপিটালে যায়, হুম, সে হচ্ছে একটা renowned মানুষ বলে he or she would get yes, medical I attention know, immediately. yes, yes, But the same will not be the case for a person of the same age, probably, from but who তোমার does হচ্ছে not lower have status, the okay, same level. okay, I acknowledge Exactly. this one, আমরা তো শুনো, তোমার হচ্ছে তোমার মানে ফলোইং দ্য করোনা ভাইরাস হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড, বাংলাদেশের প্রতিটা হসপিটাল খালি হয়ে গেছে, তুমি জানো? আমি হচ্ছে আমার হচ্ছে ফুফা হচ্ছে মারা মানে উনি তো হচ্ছে হসপিটালে ছিলেন, তো আমি তো আইসিইউ তে অনেক দিন ধরে মুভ করেছি, হ্যাঁ। সো মুভ করার মধ্য দিয়ে আমার নিজস্ব একটা অভিজ্ঞতা জ্ঞান তৈরি হয়েছে এটার মধ্য দিয়ে, হ্যাঁ। এটা একদম প্র্যাকটিক্যাল আর কি, না হলে আমি এটা কাছ থেকে দেখতাম না। ওই জন্যই আমি এই যে উনার যখন সৎকারের বিষয় আসছে পুরোটাই আল মার্কাজুল ইসলাম ওরা করেছে। সো আমি তখন এই যে একদম তাদের কাছে গিয়ে এরপর আমি আবার মোহাম্মদপুর গেলাম তাদের ইন্টারভিউ নেওয়ার জন্য। সো আমি সবগুলোতে যেটা দেখেছি যে আমাদের এখানকার সবচেয়ে বড় যে প্রবলেম সেটা হচ্ছে ল্যাক অফ হেলথ কেয়ার, নাথিং এলস। মানে দে ডাইড নট বিকজ অফ দেয়ার ডিজিজ অর তোমার হচ্ছে আদার তোমার হচ্ছে কমপ্লেক্স ডিজিজ, মোস্ট অফ দেম তারা হচ্ছে মারা গেছে যে তাদের কোনো কেয়ার করার কেউই ছিল না। এবং সবচাইতে ভয়ঙ্কর ইস্যু হচ্ছে দাফন করার জন্য কেউ ছিল না, জানো? আল মার্কাজুল ইসলাম আসার আগে মানে লাশ দুদিন পড়েছিল, কেউ লাশ পর্যন্ত ধরে নাই, জানো? এমন নারায়ণগঞ্জে অনেক, বাংলাদেশের ফার্স্ট এফেক্টেড মানে খুবই বাজে এফেক্টেড জেলা ছিল নারায়ণগঞ্জ না? তুমি জানো যে প্রথমে কেউ লাশের পাশে পর্যন্ত যায় না, এটা জানো? অ্যাবান্ডনিং দ্য ডেড বাই দ্য লিভিং, মানে অনেকে আচ্ছা কেউই যায় স্যার, নাই। হ্যাঁ বলো। স্যার হ্যাঁ, ডক্টরস বা নার্সেস যারা ধরতেছিল না পেশেন্টসকে, হুম, স্যার এটাও তো একটা রিজন যে তারা চাচ্ছিল না তারা তাদের বায়োসটাকে ছেড়ে জয়ীতে যাক। স্টেট আমাদেরকে এত মানে এত বাজেভাবে এটার প্রতি অভ্যস্ত বানায় ফেলছে যে একটা পাবলিক লাইফ নো, যে আমরা এখন আমাদের এখানে একটা ইস্যু আছে। সো ডক্টর এবং নার্সের তাদের কাজ কি বাংলাদেশে? আমি আমি তো এটা নিয়ে আমি তোমার হচ্ছে এটা নিয়ে আমি মেডিকেল অ্যানথ্রোপোলজি পড়াই না, বাট আমার আগ্রহ, তোমরা যেহেতু অ্যানথ্রোপোলজিস্ট এটা নিয়ে কাজ করবা, যে বাংলাদেশে যে কলোনিয়াল যে ক্ষমতা সম্পর্কগুলো এখনো রয়ে গেছে, ওর্স প্র্যাকটিসটা তো এখনো কিন্তু ডাক্তাররাই কিন্তু প্র্যাকটিস করে। একটা ডক্টরের কাছে একটা রোগী গেলে তুমি দেখবা সে মনে করে যে রোগী কিচ্ছু জানে না, মানে সে মানে তুমি ক্ষমতা চর্চাটা দেখবে, একটা রোগী যখন ডাক্তারের কাছে যায় বাংলাদেশের প্রেক্ষাপটে এটা সবচেয়ে ওর্স, এটা পৃথিবীর ইতিহাসে কোথাও এরকম আমি দেখি না, খুব এত ওর্স। বাংলাদেশের ডক্টররা রোগীদেরকে মানে একটা হিউম্যান বিং আকারে কখনো ট্রিট করে খুব কম, খুব রেয়ার এক্সেপশনাল কেস পাবা, কারণ ওই কলোনিয়াল ক্ষমতা সম্পর্কটা রয়ে গেছে। তো তোমরা কেউ এই যে অ্যানথ্রোপোলজি তোমরা যারা তোমরা কেউ থিসিস করো যে বাংলা যে লিটারেচার, বাংলার যে আলাপ আলোচনা, সেখানে ডক্টর ক্যারেক্টারটাকে কিভাবে হাজির করা হয়েছে একটু এটা নিয়ে ঘাটো, মানে উইদিন দ্য পাওয়ার রিলেশনের মধ্যে দিয়ে এটা দেখো যে ডক্টররা কিভাবে হাউ দে ট্রিটেড দেয়ার ওন পেশেন্টস, দেয়ার ওন সাবজেক্ট। দেখো অনেক কিছু চেঞ্জ হয়েছে, পলিটিক্স এর মধ্যেও এক ধরনের বাজে তোমার হচ্ছে পাওয়ার রিলেশন, এর মধ্যে অনেক কিছু চেঞ্জ হয়েছে, কিন্তু ডাক্তার আর রোগীর যে ক্ষমতা সম্পর্ক এটা কিন্তু এখনো চেঞ্জ হয়নি, এটা এখনো খুব বাজে আকারে আছে ফার্স্ট অফ অল। সো এই জায়গাটা বি কশাস, এটা নিয়ে তোমাদেরকে যদি আগ্রহী হও তোমরা দেখো যে বাংলাদেশের খোদ ডাক্তারি ধারণাটাকে কিভাবে বাংলাদেশি কালচারের মধ্যে এটাকে মানে এটাকে কনসেপচুয়ালাইজ করা হয়েছে, এটা দেখবা যে বাংলাদেশের যত নাটক সাহিত্য উপন্যাস কলোনি পোস্ট কলোনিয়াল পিরিয়ডে তৈরি হয়েছে ডাক্তারদেরকে কিভাবে সেখানে হাজির করা হয়েছে একটু দেখো। ক্ষমতা সম্পর্কে জায়গা মানে পাওয়ার রিলেশনটা খুব ইম্পর্টেন্ট, এটা নিয়ে কাজ করেছেন ফ্রান্স ফানো। তিনি দেখাইছেন যে আলজেরিয়াতে কি রকম ভাবে ডক্টরদের কাছে মানুষ যাইতো না, কেন যাইতো না? কারণ ডক্টরদেরকে মানুষ বিশ্বাস করতো না, কারণ তারা তো একটা ডিরেক্ট কলোনির শাসনের পক্ষ থেকে এসেছে, ফলে তারা তো এই যে এলোপ্যাথিক তোমার চিকিৎসা এগুলো নিয়ে অসংখ্য পাওয়ার পলিটিক্স আছে। আমি আজকে তোমাদেরকে সে আলাপে এখন আজকে যাব না, কারণ আমাদের সে আলাপটা বিষয় না। সেকেন্ড হচ্ছে করোনা ভাইরাস আসার পরে ইট ইজ ইউর ডিউটি টু সার্ভ দ্য পিপল, টু সার্ভ, তাই না? তুমি দেখো ম্যাক্সিমাম ডাক্তাররা হাসপাতাল বন্ধ, ম্যাক্সিমাম হাসপাতাল রোগী ছাড়িয়ে পালাইছে, মানে বুঝতেছো তুমি জিনিসটা?
এই জিনিসগুলো নিয়ে তো আমরা কেউ কোনো কোশ্চেন করি না, নেভার স্যার এভার উই আস্ক। আমাদের একটা ফ্যামিলি ডক্টর আছে, হ্যাঁ তো যখন করোনা খুব বাজেভাবে হিট করলো, হুম, তখন হোয়াট হি ডিড ওয়াজ, সে তার চেম্বার অফ করে সে বাসায় সে পেশেন্টস কিভাবে দেখবে, সে অনলাইন পেশেন্টস দেখবে। টেলিমেডিসিন। হ্যাঁ এন্ড এন্ড সে, আমরা যখন ফিজিক্যালি তাকে ভিজিট করতাম, হ্যাঁ সে ভিজিট নিত, পার ভিজিট ছিল তার 1500 টাকা। হুম, সে অনলাইন দেখতেছে, সে অনলাইনও সেম টাকাটাই নিচ্ছে। তো অ্যাজ এ ডক্টর তার ওই টাইমটাতে তার হসপিটালে থেকে এরকম একটা ক্রাইসিসের টাইমে তার সার্ভিস প্রোভাইড করা দরকার ছিল। প্রত্যেকটা ডক্টরই এরকম বলে বিফোর স্টার্টিং দেয়ার এমবিবিএস, যে আমি দেশের মানুষের সেবা করার জন্য ডাক্তার হতে চাই, হ্যাঁ আমি সেবা করব দেশের। হ্যাঁ বাট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, যখন তারা ডাক্তার হয়ে যায় তাদের এই মেন্টালিটিটা কোথায় চলে যায়। ইট ইজ রিয়েলি, বললাম না, ডাক্তার তুমি তুমি জাস্ট একটু দেখবা ডাক্তার তার রোগীদেরকে সঙ্গে কিভাবে ব্যবহার করে। একটা হসপিটালে যাই জাস্ট একদিন ফলো করো। আমাদের ব্র্যাক ইউনিভার্সিটির পাশে তো অনেকগুলো হসপিটাল আছে, ক্যান্সার হসপিটাল আছে, বক্ষব্যাধি হাসপাতাল আছে, গ্যাস্ট্রোলিভার হসপিটাল আছে, মিরিয়ড অফ হসপিটালস অ্যারাউন্ড মহাখালী। স্যার তাদেরকে যদি কিছু বলি এরকম, তুমি যে just- তুমি কি জানো, হ্যাঁ তুমি মানে ডাক্তার না আমি ডাক্তার, এরকম করে তারা রেসপন্স করে। মানে তোমার হচ্ছে তাদের ক্ষমতাটাকে যে বাজে আকারে প্র্যাকটিস করে ডক্টররা, এইটা নিয়ে না কেউ কোনো কথা বলে না। স্টিল আমি এটা দেখি না আমাদের পাবলিক প্লেসে ডক্টরদের এই জিনিসগুলোকে তাদেরকে সেন্সিটাইজ করার এগুলো নিয়ে। যাই হোক, সো যে আলাপটাতে আমরা আসছিলাম সেটা হচ্ছে আগামবেনের যে আলাপটা, সেটা হচ্ছে হাউ হিউম্যানস স্ট্যান্ড রিডিউস টু নেকেড লাইফ। হ্যাঁ, যে কিভাবে এই যে হ্যাঁ তোমার হচ্ছে আমাদের বায়োসটা কিভাবে নেকেড লাইফ বা বেয়ার লাইফ এটা তোমার হচ্ছে রিডিউস হয়েছে। So it linked to measures adopted by the states and power elites, এবং তোমরা জানো যে পাওয়ার এলিটরা কি করেছে, যে তারা পাওয়ার এলিটরা টু সার্ভাইভ, যে তাদের একটা নোশন আছে যে বাঁচতে হবে, তাই না? সো এলিটরা এবং স্টেট তার থ্রু ভেরিয়াস মেকানিজমস তারা এই নেকেড লাইফটা তৈরি করেছে। and radical transformation of social relationship resulting from the state unprecedented measures against the coronavirus, এবং করোনা ভাইরাসের কারণে সরকার থেকে শুরু করে এলিটরা যে পরিমাণ মেজার এবং যে যে ঘটনাগুলো নিয়েছে, ও মাই গড। হ্যাঁ, তোমার হচ্ছে এইটা ছিল পৃথিবীর ইতিহাসে ছিল এটা মোস্টলি আনপ্রেসিডেন্টেড। কিরকম আনপ্রেসিডেন্টেড আমরা একটা একটা করে আলাপ করব। ফার্স্ট অফ অল, সেখানে একটাই মাত্র বলা হচ্ছে যে পৃথিবীতে বোধহয় না জানি একটাই তোমার হচ্ছে ভ্যালু, সে ভ্যালুটা হচ্ছে সার্ভাইভাল। এটা ছাড়া পৃথিবীতে আর কোনো ভ্যালু নেই। এবং তোমরা জানো এই যে এই সার্ভাইভালের জন্য এলিটরা মোস্টলি যারা লোয়ার ক্লাস পিপল তাদেরকে তারা দুষতেছে, অন্যদেরকে যে এদের কারণে ছড়াচ্ছে, তাই না? সো সবাইকে কি করো, একটা একটা গন্ডির স্যার, মধ্যে নিয়ে আসো। হ্যাঁ বলো। সরি স্যার আমি ইন্টারাপ্ট করতেছি। হ্যাঁ আমি মাঝে একদিন বের হয়েছিলাম, হুম, তো করোনার মধ্যেই তো আমি একটা রিক্সা নিছি। হুম, তো রিক্সা আমার সাথে আমার একটা ফ্রেন্ড ছিল, তো বলছিলাম যে একটা অবস্থা, এখন কোথাও বের হওয়া যাচ্ছে না, মানে কি একটা অবস্থা। হঠাৎ করে রিক্সাওয়ালাটা বলে উঠছে যে আপনাদের জন্যই তো এমন হচ্ছে, আপনারা অ্যাজ ইন আমাদের মেয়েদের জন্য এটা হচ্ছে, we are some sort of like did something wrong, এটার কার্স হিসেবে we are getting this. এই যে দেখো এই যে এটা আন্ডারস্ট্যান্ড, শোনার পরে I was like speechless, আমি কিছু বলতে পারিনি তাকে এটা শোনার পরে। মানে না ওর 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 আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে যে মানুষ পাপের মধ্যে ডুবে গেছে। আর মানে সোসাইটিতে একটা কমন ধারণা যে পাপের সেটার জন্য মানে সে মেয়েদেরকে দায়ী না শুনো না, করতেছে। আমাদের সোসাইটিতে পাপের হচ্ছে মানে আদি গুরু আকারে ধরা হয় মেয়েদেরকে। ওই যে তোমার হচ্ছে এটাকে কি বলে না, তোমরা ইয়া পড়ছো না, এটাকে কি বলে ভুলিয়ে গেছি, আদি পাপের একটা ধারণা আছে না, যে আদি 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 পাপটা শুরু করছে মেয়েরা। ওই জন্য মেয়েদেরকে এই স্টিগমাটাইজেশনটা তো আজীবন বই বেড়ানো হচ্ছে স্টিল, তাই না? আদি পাপের ধারণা পড়ো নাই তোমরা? এটা কি ইংরেজিতে কি বলে, আমি রাখি শব্দটা ভুলে গেছি। পড়ছি স্যার। আচ্ছা হ্যাঁ, সো এই পড়ছি, দ্যাট ডাজন্ট মিন যে এই জিনিস Yes. আমাদের জন্য হচ্ছে। এটা 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 না, এটা স্যার অরিজিনাল সিন। হ্যাঁ অরিজিনাল সিন। অরিজিনাল সিন, হ্যাঁ ইয়েস। এটা কিন্তু ক্রিশ্চিয়ানিটির একটা নোশন, মানে সব এটা কিন্তু ক্রিশ্চিয়ানিটি থেকে এসেছে, যে যে কোনো সমাজের যে কোনো দুঃখ কষ্টের জন্য মেয়েদেরকে দায়ী করা, যে মেয়েরা মানে এই এটা আমাদের পাপের কারণে হয়েছে, আর এই পাপটা শুরু হয়েছে মেয়েদের থেকে। হ্যাঁ অরিজিনাল, এটা নিয়ে খুব ইন্টারেস্টিং লেখা আছে, আমি এটা পড়েছিলাম। সো আমি রাখো, আমি তোমাদেরকে লেখাটা পাঠাবো। হ্যাঁ এটা খুব ইন্টারেস্টিং লেখা, এই যে অরিজিনাল সিন। হ্যাঁ এটা নিয়ে অসংখ্য ইস্যু আছে। আচ্ছা, এই জিনিসগুলোই কিন্তু মিশেল ফুকোর এই লেখাটাতে আছে।
তোমরা জানো যখন প্লেগ হয়েছিল তখন ইউরোপে তোমরা ব্ল্যাক ডেথের নাম শুনেছো বোধহয়, তখন কি করতো যে শহরের প্রবেশ মুখে কয়েকজন মানে ইয়া থাকতো, গার্ড থাকতো। গার্ড থাকলে কাউকে বের হতে দিত না শহর থেকে। এবং প্রত্যেক ঘরের সামনে প্লেগ হলে প্রত্যেক ঘরের সামনে হচ্ছে তোমার হচ্ছে মানে তারা তালা মেরে দিত যে কেউ যাতে বের না হইতে পারে, এক ঘর থেকে আরেক ঘরে কেউ যাতে যেতে না পারে। তোমার হচ্ছে আলাদাভাবে তোমার হচ্ছে এটার নাম কি, যারা গার্ড ছিল গার্ডরা তাদের খাবারটা পৌঁছায় দিত। মানে খুবই সিভিয়ার কেস, মানুষ মারা যাচ্ছে, তার তোমার হচ্ছে একটা অ্যাসিস্ট্যান্টশিপ দরকার, কাউকেই পাবে না। মানে একদম এই কন্ট্রোল গুলো ঠিক তখন থেকে এসেছে। তোমরা এই যে প্লেগ তো মানে করোনার কম্প্যারিজনে অনেক ম্যাসিভ আকারে মহামারী ছিল, সাথে সাথে মারা যেত ঘন্টাখানেকের মধ্যেই। না না মানে এটা কিন্তু প্লেগকে কেন্দ্র করে যে পরিমাণ রাষ্ট্রের যে তোমার মেজারমেন্ট গুলো ছিল, হ্যাঁ, জনগণকে একটা জায়গায় আবদ্ধ করে ফেলা, তাদের লাইফটাকে যে ইউ হ্যাভ অলরেডি রিডিউস টু নেকেড লাইফ, ইউ ডোন্ট হ্যাভ এনি তোমার হচ্ছে এটাকে কি বলবো যে তা তোমার তো কোনো হ্যাঁ বায়োস নেই। এক সেকেন্ড হচ্ছে তুমি যে একটা অ্যাসিস্ট্যান্টশিপ পাবা কারো থেকে, তোমার সেই স্কোপটাও নাই, ওটাকেও হচ্ছে একদম রিডিউস করে ফেলছে। তোমাকে মানে তুমি এই জায়গায় বন্ধি, এর বাইরে যেতে পারবা না, বুঝছো? তোমাকে একদম একটা জায়গার মধ্যে আবদ্ধ করে ফেলছে। তুমি অসুস্থ হও সুস্থ হও, তোমাকে এক জায়গায় বন্দি করে ফেলছে। তুমি সুস্থ হও আচ্ছা ওকে ঠিক আছে, বাট তোমার বন্ধি। তুমি অসুস্থ, তোমার ইউনিট তোমার হচ্ছে সার্ভিস, ইউ আর নট বিং এবল টু গেট। আইদার তুমি মরে যাও অথবা তুমি আটকে পড়ে থাকো, বুঝছো? এটা নিয়ে একটা ইন্টারেস্টিং, আমি তোমাদেরকে ডকুমেন্টারিটা পাঠাইতে ভুলে গেছি, সরি, আমি তোমাদেরকে আজকে পাঠাই দেবো ডকুমেন্টারিটা, ব্ল্যাক ডেথ। ওকে, আচ্ছা এরপর আসো। সো ফিয়ার অফ ডেথ অর লুজিং হোয়াট ইজ অলরেডি এ নেকেড লাইফ ব্লাইন্ডস এন্ড সেপারেটস হিউম্যান। হ্যাঁ, এই কারণেই কিন্তু এই সেপারেশন গুলো, এই ব্লাইন্ডনেস গুলো তৈরি হয়েছে। এবং এটা নিয়ে হচ্ছে তোমার হচ্ছে আগামবেনের কিছু রিফ্লেকশন আছে ডেড নিয়ে। এই যে এমন আকারে এই জিনিসগুলোকে আমাদের সোসাইটিতে এগুলাকে প্র্যাকটিস করা হয়েছে সো দ্যাট যারা হচ্ছে ডেড বডি, দে ডোন্ট হ্যাভ এনি রাইট টু ফিউনিরাল। আমরা এরকমও দেখেছি 2-3 দিন পড়ে আছে তাদেরকে তোমার হচ্ছে অনেক নারায়ণগঞ্জে অনেক হিন্দু ফ্যামিলিকে দেখেছি তাদেরকে বার্ন করার মতো কোনো লোক ছিল না, জানো? লাস্টে মার্কাজুল ইসলামী যে তাদেরকে হচ্ছে এই যে তোমার তাদেরকে হচ্ছে তোমার তাদের ফিউনারেলটা করেছে, বুঝছো? আমি এরকমও কেস দেখেছি যে স্বয়ং নিজ ধর্মের মানুষও কাছে যায়নি। আমাদের ফেনীতে একটা কেস দেখেছি যে তার মানে আত্মীয় স্বজন তাকে ছেড়ে পালায় গেছে। তো এই জিনিসগুলো দেখেছি আমরা। তারপর হচ্ছে বার্নিং দা ক্যাডাভার্স উইদাউট এ ফিউনারাল, মানে কোন ধরনের ইয়া ছাড়া, এই যে সৎকারের যে কি নানান ধারণা আছে না, যেমন মুসলমানদের মধ্যে আমরা জানাজার নামাজ পড়াই, তাই না, দাফন কাফন করি, এরপরেই তো আমরা কবর দিই, তাই না? হিন্দুদের ধর্মীয় এটার একটা তোমার হচ্ছে ইয়া আছে, ফিউনারালের কিছু আনুষ্ঠানিকতা আছে। সো উইদাউট দিস কাইন্ড অফ তোমার হচ্ছে হ্যাঁ তোমার এই যে আনুষ্ঠানিকতা যেগুলো বলবো বা তাদেরকে সার্ভিস গুলো দেওয়া ছাড়া আমরা দেখেছি এগুলাকে অনেক জায়গায় এগুলাকে বার্ন করে ফেলছে। দেখছো না তোমরা, যেরকম ক্যাম্পের মধ্যে জিউস বডি গুলাকে বার্ন করে ফেলছে, ইট ওয়াজ সামথিং লাইক দ্যাট, এই জিনিসগুলো ঘটেছে। এবং সবচাইতে এই যে ফিউনারাল ছাড়া মানুষজন যে মারা যাচ্ছে এটা নিয়ে আগামবেনের সবচাইতে তার ডিস্ট্রেস ছিল, মানে যেটা ছিল এবং তিনি যেটা নিয়ে খুবই ডিস্টার্ব ফিল করেছেন সেটা হচ্ছে দ্য সাইলেন্স অফ দ্য চার্চ। কারণ যে চার্চের দায়িত্ব ছিল এই যে এই স্পিরিচুয়াল মেসেজ গুলো দিয়ে দেওয়া, সেখানে চার্চ ছিল টোটালি নীরব। এবং তোমরা জানো যে পৃথিবীর সকল ধর্মে এক ধরনের স্পিরিচুয়াল মেসেজ আছে। দ্য মোস্ট ভার্চুয়াস অ্যাক্টস ইজ টু ভিজিট এন্ড অ্যাটেন্ডেড টু দ্য সিক। ইসলাম ধর্মে দেখো, ইসলাম ধর্মে তুমি হাদিস খুললে কোরআন খুললে দেখবা যে প্রথমেই বলে যে একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের যে তোমার প্রধান দায়িত্ব কি? তোমরা ছোটবেলায় পড়ছো না যে তোমাদেরকে বিভিন্ন রিলিজিয়াস এডুকেশনে পড়ছো না, প্রধান দায়িত্ব যে কি? অসুস্থকে কি করা? সেবা করা, তাই না? পড়েছো না তোমরা এই জিনিসগুলো ছোটবেলা থেকে? আমার কথা শোনা যাচ্ছে? আমি তো মনে হয় জি স্যার। প্রথম দায়িত্ব হচ্ছে হ্যাঁ। বিশ্বাস করে নেওয়া। কোনটা? আমি তো শুনছিলাম প্রথম দায়িত্ব হচ্ছে সবকিছু বিশ্বাস করে নেওয়া। না না, তুমি দেখবা যে একটা আর মুসলমান ভাই ভাই। না না ওইগুলো তো আছে, কিন্তু মানে কর্তব্য কি, একজন মানুষের উপর আরেকজন মানুষের কর্তব্য কিন্তু দেখবো অনেকগুলো এগুলো ইয়ে আছে। সেখানে হচ্ছে তোমার হচ্ছে মানে একটা অন্যতম একদম প্রধান কর্তব্য হচ্ছে কেউ যদি অসুস্থ হয় তার সেবা শুশ্রূষা করা। তুমি দেখো প্রফিটের অনেক কাহিনী তুমি পাবা, সে অসুস্থের সেবা করছে। জেসাসের তুমি অসংখ্য কাহিনী পাবা। সো পৃথিবীর সকল ধর্মের স্পিরিচুয়াল মেসেজ হচ্ছে ভার্চুয়াস অ্যাক্ট ইজ টু ভিজিট এন্ড অ্যাটেন্ড দ্য সিক। কিন্তু তুমি দেখো এই ভার্চুর জায়গায় আগামবেন বলছে যে হোল রিলিজিয়াস কমিউনিটি তারা নিজেরাই চুপ মেরেছিল। বাংলাদেশের
বাংলাদেশের মার্কাজুল ইসলামী পরে এসেছে, ওরা ওরা এসেছে, কিন্তু দেখো মোস্টলি দেখো বাংলাদেশের যাক ওরা অন্তত ছিল, দিন শেষে ওরা ভরসা ছিল। না হলে দেখো এই এই ডেড বডি গুলা কে কে এগুলা দেখভাল করতো, কেউই ছিল না। কিন্তু ওরা আমাকে আল মার্কাজুল ইসলামী বললো যে প্রথম 15 দিন সৎকার করার মতো কোনো মানুষকেই নাকি পাওয়া যায়নি, জানো। মানে ইট ওয়াজ সামথিং, মানে কি পরিমাণ, চিন্তা করো যে আমার একটা আত্মীয় মারা গেছে, কেউ এটাকে ধরছে না, কাছে আসছে না, কেউ এটা ফিউনিরালের দায়িত্ব নিচ্ছে না। ক্যান ইউ জাস্ট ইমাজিন এটা কি পরিমাণ একটা, হ্যাঁ, এই মানুষের এই অধিকারগুলো থেকে মানুষ হয়ে গেছে। এমনকি তোমরা জানো যে সে সময় বরিস জনসন সে সে তো বলেই দিছে যে টু বি প্রিপেয়ার টু লুজ লাভড ওয়ান্স। হ্যাঁ, সো এই যে তোমার হচ্ছে বেয়ার লাইফ থেকে বায়োসকে প্রত্যেকটা রাষ্ট্র থ্রু দিস কাইন্ড অফ মেজারমেন্ট এই যে একটা সেপারেশন করে ফেলছে। এখন সেপারেশনের পরে কি ঘটনা ঘটলো, সারা দুনিয়াতে কিভাবে এই জিনিসটা ফাংশন করছে। এখন আসো, যেটা তোমাদেরকে বলেছিলাম, এটা খুব এই যে এটার নাম হচ্ছে ইরফান, যে জিনিসটা দেখাচ্ছে, যেহেতু ইরফান ইন্ডিয়ান, সে ইন্ডিয়ান সোসাইটিটাকে মোস্টলি হাইলাইট করেছে। সে বলছে এখন আসো যারা হচ্ছে অলরেডি যারা বায়োস, এদেরকে যখন বেয়ার লাইফে এদেরকে যখন ঠেলে দিচ্ছে, এটা একই সঙ্গে তাদেরকে একটা এনিমি আকারে হাজির করছে। তারপর হচ্ছে দ্য ওয়ার এগেইনস্ট দ্য করোনা ভাইরাস ইন ইন্ডিয়া ইজ ইন মেনি সিগনিফিকেন্ট ওয়েজ এ ওয়ার ওয়েজ এগেইনস্ট দ্য মুসলিমস। এবং সেখানে যখন স্টেট অফ এক্সেপশন করছে, স্টেট অফ এক্সেপশনে সকল নাগরিককে তো কিছু মেজারমেন্টের মধ্য দিয়ে, কিছু তোমার পদক্ষেপের মধ্য দিয়ে অলরেডি তাদেরকে তো আউটকাস্টেড করে ফেলছে। করে ফেলার পর সোসাইটিতে যারা ভালনারেবল সেই গ্রুপগুলোকে ইন দ্য নেম অফ করোনা ভাইরাস তাদেরকে তখন আবার নতুন করে স্টিগমাটাইজ করে ফেলা হয়েছে, এবং তাদেরকে এমন উপায়ে ডিহিউম্যানাইজ করা হয়েছে যে তাদেরকে আবার জু বা হচ্ছে হ্যাঁ জয়ী বা তাদেরকে হচ্ছে যেটাকে বলবো যে তাদেরকে একদম টোটাল হচ্ছে আরেকটা বেয়ার লাইফের দিকে তাদেরকে টোটালি ঠেলে দিয়েছে এবং রিপ্রোডিউস রিইনফোর্স করেছে স্টেট। যেটা ইন্ডিয়ার ক্ষেত্রে দেখো, ইন্ডিয়াতে এই যে তোমরা এই অ্যাডভার্টাইজমেন্টটা দেখেছো কেউ? এটা কি কি শো করে এই অ্যাডভার্টাইজমেন্টটা? এই অ্যাডভার্টাইজমেন্টটা তোমরা দেখেছো? ইন্ডিয়াতে করোনা ভাইরাসের প্রকোপের শুরুর সময় দেখেছো? দেখো নাই? করোনা ইন্ডিয়ার সবচেয়ে লিডিং নিউজ পেপার হচ্ছে হিন্দু। জি স্যার দেখেছি। বাংলাদেশে যেরকম আমরা হচ্ছে বলি না, ডেইলি স্টার টাইপের পত্রিকা বলি না, প্রথম আলো, ওদের সবচেয়ে যেটা তোমার হচ্ছে একদম প্রমিনেন্ট নিউজ পেপার সেটা হচ্ছে হিন্দু। সেখানে করোনা ভাইরাসকে কিসের চেহারার সঙ্গে দিছে দেখছো? করোনা ভাইরাসের একটা চেহারা বানাইছে দেখছো? টেররিস্ট, ইসলামিক টেররিস্ট। দেখো মুসলিম, দেখছো জিনিসটা কিভাবে এটাকে তারা কিভাবে এটাকে রিজেম্বল করেছে। এবং এটা হচ্ছে হিন্দু পত্রিকার মধ্যে একদম সবচেয়ে তাদের মেইন স্ট্রিম। এবং এই যে করোনা ভাইরাস দুনিয়াকে একদম খেয়ে ফেলতেছে, এই খেয়ে ফেলার হচ্ছে এই যে প্রাইমারি এটার হচ্ছে এটাকে কিভাবে হাও দে রিপ্রেজেন্টেড ইট থ্রু দ্য ইমেজ অফ মুসলিমস। দেখো মুসলমানদের ইমেজ, করোনা ভাইরাসের ইমেজটা হচ্ছে একটা মুসলিম ইমেজ। হ্যাঁ, এবং ইন্টারেস্টিংলি দেখেছো জিনিসটা, এই অ্যাডভার্টাইজমেন্টটা দেখেছো ভালো করে করোনা ভাইরাসের অ্যাডভার্টাইজমেন্টটা? সো খেয়াল করো, করোনা ভাইরাস ইট ইজ সামথিং ডেমন। হ্যাঁ, এই ডেমনটা হচ্ছে ইট লুকস লাইক মুসলিমস, আন্ডারস্ট্যান্ডিংটা খেয়াল করো। এবং তোমরা সেই সময় দেখো, সেই সময় অলরেডি একটা ন্যারেটিভ ছিল করোনা জিহাদ, যে মুসলমানরা কি করছে, তারা ইন দ্য নেম অফ দেয়ার প্রেয়ার, ইন দ্য নেম অফ দেয়ার রিলিজিয়ান, তারা আস্তে আস্তে করে তোমার হচ্ছে করোনা জিহাদ, ইন্ডিয়ান রাষ্ট্রের বিরুদ্ধে তারা ইন্ডিয়াতে মুসলমানদের তাবলিগি জামাতের কনগ্রেগেশন, তাদের নামাজ পড়ার কনগ্রেগেশনের আগে ইন্ডিয়ার করোনা পরিস্থিতি সব ঠিকঠাক ছিল, মুসলমানরা চিন্তা করছে যে এখানে তারা করবে, এটার নাম কি একটা জিহাদ করবে। সো তারা করোনা গুলাকে ছড়াই দিচ্ছে। এবং এটা সবথেকে একটা ইন্টারেস্টিং, তুমি দেখবা, তোমাদেরকে একটু আগে একটা তোমার হচ্ছে পাঠাইছি, ছোট্ট ডকুমেন্টারি পাঠিয়েছিলাম, দেখেছো 7 মিনিটের? সেখানে বলা হচ্ছে যে মুসলমান যারা সবজি বিক্রেতা এরা হচ্ছে এরকম যে ওরা সবজির মধ্যে থুতু ফেলে দেয়, স্প্রাইট, হ্যাঁ, থুতু ফেলে দেয় যাতে করোনাটা ছড়ায়। সো মুসলমান যারা সবজি বিক্রেতা এদের থেকে সবজি কেনা যাবে না, হ্যাঁ, বিকজ দে স্প্রিড দ্য করোনা ভাইরাস ইন দ্য নেম অফ করোনা জিহাদ। এবং এটা কিভাবে ঘটেছে, কারণ তোমরা জানো যে সে সময় ওই যে দিল্লির যে মার্কাজ ছিল তাবলিগি জামাতের, সেখানে কয়েকজন সাসপেক্টেড পাওয়া গেছে। সো অনেকে এরপর তাবলিগি জামাতের সঙ্গে টেরোরিজমের করেছে, এটার নাম কি সম্পর্ক তৈরি করছে। হ্যাঁ, সো এই যে দেখো ইন দ্য নেম অফ তোমার হচ্ছে রাষ্ট্র তাদেরকে জয়ী বা বেয়ার লাইফে পাঠিয়ে দেওয়ার জন্য, ইন দ্য নেম অফ তোমার হচ্ছে তোমার এই যে
করোনা ভাইরাস তাদেরকে কি করেছে, টেরোরিস্ট আকারে তাদেরকে হাজির করেছে, হ্যাঁ তাদেরকে জিহাদিস্ট আকারে হাজির করেছে, হ্যাঁ এবং তারা বলতেছে যে মুসলমানরা সবাই তোমার হচ্ছে, ইন্ডিয়ান হোল তোমার ডিবেট গুলো দেখো, একদম মেইন স্ট্রিম ডিবেট গুলো দেখো যে মুসলিমরা তাদের রিলিজিয়াস ইনস্টিটিউশন গুলাতে তারা পালায়ে আছে, দে আর হাইডিং, আর আমরা স্ট্রাক এবং স্ট্যান্ডার্ড হয়ে পড়ে আছি। সো দে আর, তাই না, তারা আমাদেরকে ইয়া করে ফেলবে, হাইডিং, তাদেরকে ধরে ধরে নিয়ে এসে আইনের আওতায় নিয়ে আসো। সো এই যে ডিসিপ্লিনিং এন্ড অ্যাটাকিং দ্য স্টিগমাটাইজড মুসলিমস, হ্যাঁ, ইন দ্য নেম অফ করোনা ভাইরাস, আগামবেন এবং ইরফান দুজনেই বলছেন থ্রু দিস প্রসেস দে ক্রিয়েটেড দ্য স্টেট অফ এক্সেপশন ফর দ্য মুসলিমস। আচ্ছা, ইভেন এটা যে শুধু হচ্ছে তোমার ইয়াতে ঘটেছে তা না, এটার নাম কি ইন্ডিয়াতে ঘটেছে, ইট ওয়াজ নট লাইক দ্যাট। ইরফান লিখেছেন, এই যে তোমরা তার ইরফানের লেখাটাই দেখবা, রিনোন একজন সাইকোঅ্যানালিস্ট ইতালিয়ান, সে লিখতেছে তার বাসার যে হেল্পিং হ্যান্ড, সে বলতেছে যে এটা হচ্ছে একটা আরব মুসলমানদের একটা ষড়যন্ত্র, দে আর ডুইং দিস ওয়ান। তোমরা এটা দেখবা, এটার নাম কি, ট্রাম্প বলতেছে এটা হচ্ছে চাইনিজ ভাইরাস, চাইনিজ এটা শুরু করেছে। শুনেছো না তোমরা এই জিনিসগুলো? সো এই যে রিডিউসিং, তাই না, এই জিনিসটাকে তুমি রিডিউস করে ফেলতেছো, এবং তাদের যে এই যে জনগোষ্ঠীগুলো আছে, চাইনিজ ভাইরাস বলে যারা চাইনিজ জনগোষ্ঠী আছে, মুসলিম বলে যারা মুসলিম জনগোষ্ঠী আছে, তখন তুমি যারা অলরেডি এই করোনা ভাইরাসের কারণে অলরেডি আউটকাস্টেড, তুমি তাদেরকে আরো আউটকাস্টেড, আরো স্টেট অফ এক্সেপশনের মধ্যে তুমি তাদেরকে ফেলে দিচ্ছ। বুঝছো জিনিসটা? এবং তখন ইউরোপের টোটাল, আমেরিকাতে তখন কি ধরনের ডিসকাশন হচ্ছে করোনা ভাইরাস আসার পরে? করোনা ভাইরাস আসার পরে আমেরিকাতে ডিসকাশন হচ্ছে, থিঙ্ক অ্যাবাউট করোনা ভাইরাস দ্য সেম ওয়ে উই থিঙ্ক অ্যাবাউট টেরোরিজম এন্ড 9/11। এবং হচ্ছে তারা আলাপ করেছে যে যারা হচ্ছে করোনা ভাইরাস ছড়াবে ইচ্ছাকৃতভাবে তাদেরকে টেরোরিস্ট অ্যাক্টের অধীনে তাদেরকে তাদের বিচার কার্য পরিচালনা করা হবে। এবং তোমরা জানো যে হচ্ছে, হ্যাঁ তোমার একই রকম ভাবে দেখো যে একসময় যেটা ওয়ার অন কমিউনিস্ট ছিল, পরবর্তীতে এটা ওয়ার অন টেররের নামে ওয়ার এগেইনস্ট মুসলিম হয়ে গেছিল, সেটা এখন ওয়ার এগেইনস্ট যে তোমার হচ্ছে করোনা ভাইরাসের নামে যারা হচ্ছে অলরেডি স্টেট অফ এক্সেপশন তাদের বিরুদ্ধে এটা পরিচালিত হচ্ছে। সো স্টেট অফ এক্সেপশন যে কেউ হয়ে যেতে পারে, স্টেটের মধ্যে যাকে স্টেট অফ এক্সেপশন, কারণ স্টেট অলরেডি তার সোভারেন পাওয়ারের মধ্য দিয়ে অলরেডি জনগোষ্ঠীর বড় জনগোষ্ঠীকেই তো অলরেডি বেয়ার লাইফের দিকে পাঠাই দিচ্ছে, তাদের কোন দায় দায়িত্ব কিছুই নিচ্ছে না। তার উপর যখন সে আরো নাস্টি, আরো বাজেভাবে একটা সুনির্দিষ্ট জনগোষ্ঠীকে স্টেট অফ এক্সেপশনে ফেলে দেয়, এবং তাদের বিরুদ্ধে ওই যে ওয়ার এগেইনস্ট টেররের পরে ওয়ার এগেইনস্ট, হ্যাঁ বায়ো টেরর নাম দিয়া, হ্যাঁ ওয়ার এগেইনস্ট করোনা ভাইরাসের নাম দিয়ে তাদের বিরুদ্ধে আরো আরো নাস্টি ওয়েতে তাদেরকে তোমার হচ্ছে তাদের লাইফকে তোমার হচ্ছে আরো এন্ডেঞ্জার্ড করে ফেলে দেয়। যেটা তোমরা দেখেছো যে বাংলাদেশে করোনা ভাইরাসের পরে এত বেশি পরিমাণ জনগোষ্ঠীকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অধীনে আনছে, কল্পনা করতে পারবা না। তুমি জানো যে এপ্রিল মাসে কি পরিমাণ মানুষ ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মধ্যে ইয়া হয়েছে? মানে যেই সরকারের সমালোচনা করছে, ফেসবুকে একটা পোস্ট দিয়েছে, ইভেন কমেন্ট করেছে, ইভেন লাইক দিয়েছে, এরকম কেউ তোমার দেখেছো? তোমরা হচ্ছে অনেককে তোমার হচ্ছে কি করেছে, ইমপ্রিজন করেছে বাংলাদেশে, খেয়াল করছো তোমরা জানো? কারণ তারা মনে করতেছে যে এটা একটা ষড়যন্ত্র। এই যে অনেকগুলো ছেলে টেলে, এই যে দিদা থেকে শুরু করে কাজল টাজলের কেস তো তোমরা অনেকেই জানো, যেগুলো নিয়ে সাংবাদিক, হ্যাঁ, আলাপ হচ্ছে। কিন্তু তুমি দেখো বাংলাদেশের এই যে গ্রামে গঞ্জের অসংখ্য ছেলে পেলেকে করোনা ভাইরাসের সময়ে সরকারের পলিসি নিয়ে জাস্ট কোশ্চেন করার কারণে নির্বিচারে গ্রেপ্তার করা হয়েছে। এই সংখ্যাটা নেহায়াতি 100 এর কম না। আমি এক্সাক্ট ইয়াটা দিতে পারবো না, বাট 100 এর বেশি হবে। এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মিনিমাম আরো অসংখ্য আছে। তো একজনকে তোমার হচ্ছে গ্রেপ্তার করা মানে কি বাকিদেরকে একটা, যে একটা শিক্ষা না, কেউ কেউ কিছু বলতে পারবো না, বুঝছো জিনিসটা? সো এই যে ওয়ার এগেইনস্ট করোনা ভাইরাস, এবং ইট অলওয়েজ ক্রিয়েটেড এবং রিক্রিয়েটেড একটা একটা কি বলবো যে একটা হচ্ছে তোমার, হ্যাঁ তোমার হচ্ছে স্টেট অফ এক্সেপশন। বুঝছো ইন্ডিয়াতে এই জিনিসগুলো ঘটেছে। এবং এই যে ধরের তোমরা দেখো নাই এই ছোট্ট ফিল্মটা দেখবা, ছোট্ট ফিল্মটা হচ্ছে এরকম যে ইন্ডিয়াতে একজন সবজি বিক্রেতা, সে হচ্ছে মুসলমান সবজি বিক্রেতা, সে সবসময় একটা ফ্যামিলিতে সবজি দিয়ে যেত। তো সবজি দিয়ে যাওয়ার পরে সেখানে যেহেতু ইন্ডিয়াতে করোনা ভাইরাস, করোনা জিহাদ, তাবলিগি জামাতি এগুলো নিয়ে খুব বেশি আলাপ হচ্ছে, তখন সেখানে এবার বলা হচ্ছে যে মুসলমানরা করোনা ভাইরাস ছড়ায়। কিসের মধ্য দিয়ে ছড়ায়? তারা থুতু দিয়ে, তারা যেহেতু তারা স্টেট অফ এক্সেপশন, এবং যেহেতু তারা হ্যাঁ রাষ্ট্রের শত্রু, গণশত্রু সে সময় অলরেডি, সো তাদেরকে কি করতেছে, তারা আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। কিসের মাধ্যমে? থ্রু স্পিচ।
সবজির মধ্যে থুতু ফেলে দিচ্ছে বা এরকম করছে, তাই না, এরকম ভাবে। তো সে যখন সবজি বিক্রি করতে আসতেছে তার সবজি নিবেই না, বলছে আমি অনলাইনে অর্ডার দিয়েছি বা এসে। পরে যখন দেখো আরেকটা সবজি বিক্রেতা, সে দেখতেছে একটা হিন্দু সবজি বিক্রেতা আসতেছে, তার সঙ্গে গেটে দেখা মুসলমান সবজি বিক্রেতাটার, সে বলে তোমার থেকে তো আর সবজি নিবে না। কয় কেন নিবে না? কয় তোমরা তো সবজির মধ্যে করোনা করোনা ছড়াও। কয় আমি তো ছড়াই নাই। কয় তোমরা ছড়াও না, তোমাদের মধ্যে কেউ কেউ ছড়ায়। তো এই যে দেখো, কেউ কেউ ছড়ানোর মধ্যে দিয়ে একটা ন্যারেটিভ রাষ্ট্রে তৈরি হচ্ছে, তাই না? বাংলাদেশে তুমি খেয়াল করছো কিনা জানি না, এই যে ব্রাহ্মণবাড়িয়াতে একটা জানাজা হয়েছিল, একটা হুজুরের জানাজা হয়েছিল, মনে আছে তোমাদের? এই জানাজা নিয়ে কি পরিমাণ হেট্রেট, কি পরিমাণ ডিসকাশন হয়েছে, তোমরা দেখেছো এগুলো? যে এরা তো করোনা ভাইরাসের ঝাপ হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, এই সেই, দেখছো না তোমরা? সো এই যে দেখো স্টেট অফ এক্সেপশনটা কিভাবে প্রডিউস এবং রিপ্রডিউস হয়। ওকে, সো এই যে যে ব্রাহ্মণবাড়িয়াকে অনেকদিন ধরে লকডাউন মকডাউনের মধ্যে রেখে কি যে এক অবস্থা। হ্যাঁ, অনেক লে পিপল আছে, ইট ইজ নট দেয়ার কাপ অফ টি, হোয়াট ইজ, মানে অসংখ্য মানুষের কাছে দে ডোন্ট বিলিভ ইন মানে দিস কাইন্ড অফ তোমার হচ্ছে লকডাউন অর সো কল লকডাউন। ইয়েস, তোমাদের আলাপ শুনি, আমি তোমাদের আলাপ শুনি, আমি নিজে নিজে আলাপ করতে চাই না। স্যার আমার একটা প্রশ্ন আছে, হ্যাঁ বলো। যে ওই আর্টিকেলটা তো পড়ছিলাম আর বাংলাদেশের কনটেক্সটের সাথে অনেকটা মিলে, যে ইন্ডিয়াতে যখন লকডাউন ইম্পোজ করা হয় লোকজনকে, মানে 4 ঘন্টার একটা নোটিসে হচ্ছে লকডাউনটা শুরু হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, তো বাংলাদেশেও তো অনেকটা অ্যাব্রাপ্টলি ইয়েস, শুরু হয়ে যায়। অ্যাব্রাপ্টলি, ইয়েস। তো এই যে গভর্নমেন্ট যে তারা যে ধরে নিচ্ছে যে তারা দেশের কল্যাণের জন্য যা করবে তারা বুঝতেছে, এবং সিটিজেনদের হচ্ছে এই পলিসি গুলো প্রশ্ন করার মতো কোনো অধিকার নাই, না, তাহলে কি গভর্নমেন্ট যখন আমাদেরকে মানে দেশের নাগরিক বা দেশের সিটিজেন বলছে, এই সিটিজেন টার্মটাও কি আমাদেরকে আদার করে দিচ্ছে বা কোনোভাবে কি আমি তো কম্পার্টমেন্টালাইজ করে ফেলে? মানে আগামবেনের থিসিসটাই তো এটা, যে হচ্ছে ডেমোক্রেসির মধ্যে ইনহেরেন্ট এই টেন্ডেন্সিটা আছে যে সে তার একটা তার যে জনগোষ্ঠী আছে তার জনগোষ্ঠীকে সে স্টেট অফ এক্সেপশন বানায় ফেলে। এটা তো একদম রাজনীতির একটা মানে ইনহেরেন্ট পার্ট, সেটা দেখাইছে যে এটা একদম রাজনীতির একটা পার্টি, সেই এই জিনিসটাকে প্রডিউস এবং রিপ্রডিউস করে। দিস ইজ দ্য প্রবলেম। এই জিনিসটা কিন্তু আমি বারবার বলছি। তোমরা ময়ূক চ্যাটার্জির যে এটা পড়েছো কিনা জানি না, ময়ূক চ্যাটার্জির এথনোগ্রাফিটা পড়েছো কিনা, আমি আবার বলছি এটা খুব ইম্পর্টেন্ট একটা এথনোগ্রাফি। ইন্ডিয়ার ওই যে গুজরাট রায়ট নিয়ে যে কোর্টের যে ডিবেট গুলো হয়েছে, আমাদের কোর্টের যে ডিবেট গুলো হয় তুমি খেয়াল করো কিভাবে কোর্ট স্বয়ং বাংলাদেশে স্টেট অফ এক্সেপশনটাকে প্রডিউস এবং রিপ্রডিউস করে আমাদের কোর্টে। এগুলো খুব ইম্পর্টেন্ট। এই যে যেমন মেয়েদেরকে স্টেট অফ এক্সেপশন করতো না, স্টিল এখনো তো করে। ইয়াসমিনের কথা শুনো, মেয়েদের জন্য হচ্ছে করোনা ভাইরাস আসছে, তাই না? সো এই জিনিসটা তো খেয়াল করো। হ্যাঁ, ইয়েস, হ্যাঁ, বাকিদের থেকে শুনি। ইয়েস, বাকিদের থেকে শুনি। সৌমিক, জি স্যার। তোমার থেকে শুনি। আচ্ছা, এখানে এই আর্টিকেলটা যেটা পড়লাম ওনার নামটা ভুলে না না, গেছি। শুধু আর্টিকেলের মধ্যে থাকো না, আর্টিকেলটা সিম্পল। আর্টিকেলটা হচ্ছে হ্যাঁ, মূলত আমরা যা কিছু, আমি আর্টিকেল এগুলো হচ্ছে জাস্ট হচ্ছে কেস স্টাডিজ। আমাদের মূল আলোচনা হচ্ছে স্টেট অফ এক্সেপশন, মূল আলোচনা হচ্ছে বেয়ার লাইফ, মূল আলোচনা হচ্ছে ডিহিউম্যানাইজেশন। আচ্ছা মানে এই মূল আলোচনাটা হচ্ছে হোমোসেচার, যেটা তোমার আগামবেন আলাপ করেছেন, যে কিভাবে রাষ্ট্র স্বয়ং রাজনীতির মধ্য দিয়ে একটা জনগোষ্ঠীকে ডিহিউম্যানাইজ করে ফেলতে পারে। ওকে, এই এটা রাষ্ট্র যে একটা প্যান্ডেমিকের মধ্যে আমাদেরকে বেয়ার লাইফে নিয়ে গেল বা ডিহিউম্যানাইজ করে ফেললো, এটা কিন্তু রিইনফোর্স করলো। হ্যাঁ, স্মল স্কেলে আমাদের কমিউন লাইফে, গ্রামের লাইফে আগের দিনে যখন ওলা অ্যাটাক করতো, কলেরা হতো, আমরা কিন্তু স্মল স্কেলে এটা করতাম। পাশের গ্রামের ওই বাড়ির সব মানুষকে ডিহিউম্যানাইজ করে দিলাম, ওই বাড়ির ধারে কাছে কেউ যাবো না, 100 ফিটের মধ্যে কেউ যাবো না। মানে এখানে অল্টারনেটটা কি, মানে জাস্ট ওইটাই কিন্তু এখন লার্জ স্কেলে হয়ে আছে নেশন স্টেটের আন্ডারে। মানে এটা কি, মানে ওদের আর্গুমেন্টটা আমি এখানে ধরতে পারি নাই যে এখানে মানে এটা নতুন করে কেন এত টেরিবল লাগছে। আচ্ছা, নতুন করে টেরিবল লাগাটা হচ্ছে কারণ রাষ্ট্র এমন ভাবে পলিসি গুলো নিয়েছে যে নেওয়ার মধ্য দিয়ে সোসাইটির সকল ধরনের মানুষকে কিন্তু এটা এফেক্ট করেছে এই পলিসিটা। মানে আগামবেন তো এভাবে বলতেছে, আগামবেন বলতেছেন ইট ইজ সামথিং এ ফ্লু লাইক আদার ফ্লু। হ্যাঁ, মানে পৃথিবীর ইতিহাসে অন্যান্য ফ্লু এর মতো এটা একটা ফ্লু, এটা নিয়ে আলাদাভাবে মানে এটা নিয়ে এত আলাদাভাবে এই পরিমাণ প্যানিক তৈরি করা, এটার বিরুদ্ধে তো তিনি। আমরা তো আসলে কম প্যানিক তৈরি করি নাই তো মিডিয়ার মধ্য দিয়ে।
কি পরিমাণ প্যানিক প্যানিক তৈরি হচ্ছে তৈরি হয়েছে। মিডিয়ার কারণে। এই প্রথম আমাদের ইলেকট্রনিক মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়া আছে। আগে হ্যাঁ, কখনো কোনো প্যান্ডেমিকের সময় সোশ্যাল মিডিয়া ছিল না। এত প্যানিক কিন্তু ছিল না তখন সে সময়। চিন্তা করো তুমি 18 সালের আমাদের এখানে যে প্লেগ গুলা হয়েছে, এখানে যে তোমার হচ্ছে ওই যে স্প্যানিশ ফ্লু হয়েছে, এত প্যানিক কিন্তু ছিল না, তুমি চিন্তা করো। এবং এই যে যেটা যেটা বলছি, কিন্তু তুমি দেখো ওলা বিবি হোক যা বিবি হোক, ওই সময় কিন্তু মানুষ আত্মীয় স্বজনকে ফেলে রেখে চলে যেত না কেউ, এই প্র্যাকটিসটা ছিল না। দাফন কাফন করেছে ছিল, কিন্তু এখনকার এই যেটা তো একটা আনপ্রেসিডেন্টেড ইন দ্য হিস্ট্রি, যেটা উনি বলেছেন। আমি এটা শুধু করোনা ভাইরাসের উদাহরণ দিয়ে বললাম, এটা মানে ফরগেট অ্যাবাউট দ্য করোনা ভাইরাস। রাষ্ট্র কিন্তু কন্টিনিউয়াসলি আমাদেরকে কিন্তু স্টেট অফ এক্সেপশন তৈরি করছে, মানে এই যে এটাকে কি বলে বেয়ার লাইফটা তৈরি করছে। তুমি আরো দেখো ওয়ার অন ড্রাগ, ওয়ার অন টেররের নামে কিভাবে হচ্ছে, এগুলো আরো আরো সিরিয়াস। যেমন আরেকটা জিনিস যেটা বলা যায় ইন্ডিয়ার ক্ষেত্রে, যে ইন্ডিয়া কিন্তু খুব রিসেন্টলি পলিটিক্যালি র্যাডিকালাইজড হয়ে গেছে, অনেকটা রিলিজিয়াসলি র্যাডিকালাইজড বলতে পারে। যেমন ধরেন বিফ ব্রিগেডের কথাটা, যে পজিশনে কারো কোনো মুসলিমের পজিশনে যদি বিফ বা মানে সাসপেক্টও করে, হোয়াট দিস পিপল ডু ইজ দ্যাট বিজেপির লোকজন যারা বলতে পারে নিজেদেরকে বিফ ব্রিগেড বলে কিংবা সেভিয়ার অফ কাউজ অর সামথিং লাইক দ্যাট, হোয়াট দে ডু ইজ দ্যাট দে জাস্ট বিট দেম টু ডেথ and then calls the police and then police comes and picks the dead body up. That's it. So এই যে জিনিসটা, এটা তো রাষ্ট্র তো করছে এক নম্বর, তো কারণ ওরা ওদের এই আইডিয়াটা আসতেছে কোত্থেকে, কারণ মোদিজি নিজে থেকেই হচ্ছে কি হি ইজ ট্রাইং টু রিভিশন, মানে কি বলবো, ট্রান্সফর্ম দেয়ার ওন পলিটিক্স। right, he's trying to show that he is there to save the Hindusta among Indians. So এটা হচ্ছে একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে কি যে the people themselves believe যে they can do dehumanize people on the basis of their belief. So এই জিনিসটা তো স্যার শুধু করোনা ভাইরাস না, এটা তো আগে থেকেই ধরেন ছিল। ইয়েস, আমি ওই জন্য বলছি, আমি করোনা ভাইরাসের উদাহরণটা দিলাম যে করোনা ভাইরাসের মধ্য দিয়ে আমি জাস্ট, যেহেতু এটা একটা সাম্প্রতিক ইস্যু, আমি সেই জন্য এটা আলাপ করছি মানে এই যে করোনা ভাইরাসের মধ্যে দিয়ে আরো বেশি ডাইমেনশন পাচ্ছে জিনিস, ডাইমেনশন এটা আরো পাচ্ছে। আমাদের এখানে যে তোমার স্টেট অফ এক্সেপশন করে যে মানুষজনকে যে ইয়া করছে তা না, এই যে এটার নাম কি হোমোসেচার করছে না, যারা হচ্ছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আইন দিয়ে তো অসংখ্য মানুষকে গ্রেপ্তার করছে, কিন্তু করোনা ভাইরাসের পরে এটার মানে এটা কয়েক গুণ বেড়ে গেল, বুঝছো জিনিসটা। ইস্যুটা হচ্ছে এটা এটা আরো বেশি রিজিড, আরো বেশি কঠিন, আরো বেশি তোমার হচ্ছে এটাকে কি বলবো, মানে এই এটা খুবই, হ্যাঁ তোমার হচ্ছে ডিসক্রিমিনেটরি ওয়েতে এটা সোসাইটিতে এই যে তোমার হচ্ছে অ্যাপ্লাই করা শুরু হলো, বুঝছো জিনিসটা। ইয়েস, বাকিদের থেকে শুনি। সাকিব, তুমি আছো? সাকিব, আচ্ছা আচ্ছা, যে জায়গাটা হচ্ছে আমাদের আজকে আরেকটু হচ্ছে আলোচনা। স্যার আমি আছি তো স্যার। আচ্ছা, সো হচ্ছে এই যে বুঝেছো এই যে স্টেট অফ এক্সেপশনটা কি জিনিস? Would you like to add anything else? No. Would you like to add anything else? No sir. আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, তোমরা হ্যাঁ বলো, মাশাক বলো। তার মানে এখানে আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে আমরা মানে মানুষকে এই যে মানে আদার করে ফেলার পাশাপাশি করোনা ভাইরাসের যে আরেকটা ব্যাপার যে মানে হসপিটালের যে সিনারিওর কথা বললেন যে মানুষকে মানুষের মতো ট্রিট করছে না বা কিছু একটা, এটা তো স্যার শুধুমাত্র মানে রাষ্ট্রের আদার করে ফেলার জন্য না, মানে অনেকে তো কোভিডটা নিয়ে ভয়ে আছে, অনেকে এটা নিয়ে জানে না যে এটা ঠিক কতটুকু ভয়ানক। এই ভয়টা কতটুক তার নিজ তাড়িত ভয় আর কতটুক মিডিওকার ভয়, মিডিয়ার কারণে ভয়, এটাও খুবই কোশ্চেনেবল, বুঝছো। যেমন আমি আমার নিজের অভিজ্ঞতা বলি, আমার ভাই যখন হচ্ছে করোনা ভাইরাসে এফেক্টেড হয়েছে এপ্রিল মাসের, আমার বড় ভাই এপ্রিল মাসের প্রথম দিকে, হ্যাঁ, তারপর হচ্ছে তো তার বাসায় আমারে সবাই যাইতে নিষেধ করতেছে যে তার বাসায় যাবা না। আমারও তো একটা ভয়, এই ভয়টা আমি তো যা বুঝলাম যে এটা হচ্ছে মিডিয়া মেডিটেড ভয়, কিন্তু এরপর আমি আমার ফুফার সময় আমি হচ্ছে একদম আইসিইউ তে গেলাম, দেখলাম, মুভ করলাম, একদম সবকিছু, আমি আরো অসংখ্য করোনার আইসিইউ বেডের রোগীদের পাশে থাকলাম, হ্যাঁ। তো এই ভয়টা তো হচ্ছে মিডিয়া মেডিয়েটেড, বুঝছো জিনিসটা। এই ভয়টা তো মানে তুমি যদি ঠিকঠাক মতো প্রোডাকশন নিয়ে যাও, মানে হোয়াট ইজ দ্য প্রবলেম উইথ ইট? নাথিং।
এই যে এটাকে ভয়ের বিষয় আকারে বানাইছে, এটা কে বানাইছে? ইট ইজ দ্য মিডিয়া। বুঝছো জিনিসটা? সরি, খুব মানে অড লাগবে আর কি শুনতে। দিস ইজ দ্য রিয়ালিটি। না, অ্যাকচুয়ালি রিয়ালিটি আমি এই সেন্সেও বলতে পারবো, কারণ আমার আব্বু নিজে কোভিড এফেক্টেড ছিল, তো আব্বু 35 দিন আইসিইউ তে ছিল। হ্যাঁ, তো আম্মু 35 দিন আব্বুর সাথে আইসিইউ তেই ছিল, আমার ভাইয়াও ছিল, কারো কিছু হয় নাই, চিন্তা আব্বু করো, সুস্থ হয়ে ফিরে আসছে। তো চিন্তা লোকজন করো, যেভাবে দেখায় ব্যাপারটা আসলে চিন্তা করো। অতটাও এবার ঠিক। তুমি তোমার অভিজ্ঞতা চিন্তা করো, তুমি তোমার আত্মীয় স্বজনের দ্বারা কিভাবে স্টিগমাটাইজ হয়েছো, খেয়াল করবা। হ্যাঁ, আমার আত্মীয় একজনও আসে নাই। আমি তোমাকে ওই জন্য বলছি যে অথচ এটা ভার্চু হচ্ছে কি, কেউ যদি অসুস্থ হয়, এটা আমাদের একদম কমন কালচারাল প্যাটার্ন যেটা আমরা দেখতে আসবো, তাদের কোনো সুখ দুঃখের মানে এগুলো দেখবো, তাই না? তো এই জিনিসগুলো কিন্তু সবকিছু স্টেট অফ এক্সেপশন হয়ে গেছে। যেই কোভিড মানে আক্রান্ত হয়েছে সেই হচ্ছে স্টেট অফ এক্সেপশন হয়ে গেছে, বুঝছো? রাষ্ট্রের মধ্যে সে ম্যাটার অফ সিকিউরিটি, পুলিশ এসে তার ঘরের মধ্যে কি অবস্থা করছে। যারা এপ্রিল মে মাসে আক্রান্ত হয়েছে তুমি দেখছো তাদের বাড়িগুলোতে এসে তাদের ফ্যামিলির সঙ্গে কিভাবে অন্য ফ্যামিলিরা, বাড়িওয়ালারা কি বাজে ভাবে ট্রিট করেছে। হ্যাঁ, এগুলো কি আমার তুমি উপরতলার আন্টিও আমাকে মানে ফোন করে ধমক টমক দিছিল আমার যখন মানে পজিটিভ আসলো। চিন্তা করো, আমাকে তো বাইরে এগুলো খাবার কিন্তু দিয়ে যাইতো, নাথিং। এটা তবু এটা নিয়ে আনতে দিত না। হ্যাঁ, আমাকে যখন মানে খাবার দিত, ভাইয়া আনতে যাইতো নিচে, তো ভাইয়া যখন বের হতো বলছে একবেলা কম খাও, এত বের হওয়ার কি দরকার। বুঝছো জিনিসটা? বুঝছো জিনিসটা? এই জিনিসগুলো আমরা এগুলো নিয়ে না, এরা আমাদের ব্যর্থতা যে আমরা এগুলো নিয়ে আলাপ করিনি। কেন? এগুলো যে মিডিয়া মেডিয়েটেড ভয়, মিডিওকার যে ভয়, এই জিনিসগুলো কিন্তু আমরা কেউ এগুলোকে প্রশ্ন করি নাই। এবং ইট ইজ উই হু প্রডিউসেস এন্ড রিপ্রোডিউসেস দিস ফিয়ার, কিন্তু স্যার ফিয়ার এই অফ। অনেকটা মোরালিটির জায়গা থেকে আসতেছে না, যে কিসের মোরালিটি বলো আমাকে, কোন মোরালিটি? এটা হচ্ছে একমাত্র হীন স্বার্থবাদী চিন্তা ছাড়া আর কিছুই না। মানে শুনতে খুবই অড লাগবে। ইট ইজ দ্য এলিট, যাদের স্বার্থটা, যাদের সেলফ ইন্টারেস্টটা, যাদের সো কল লাইফটাকে, এটার নাম কি, সেফগার্ড করে, ইন দ্য নেম অফ সেফগার্ডিং, ইন দ্য নেম অফ দা তোমার হচ্ছে লাইফ অফ দ্য এলিট। এই জিনিসগুলা তোমার হচ্ছে ইয়া হয়েছে। স্যার মোরালিটি কথাটা কি বললো? এই যে হুমায়রা বললো। কেন এটা কেন মোরালিটি বলো তো হুমায়রা, আরেকটু শুনি। মোরালিটির কথা আমি এটা বলতে চাচ্ছি যে if someone, I'm not saying in that sense, I হ্যাঁ, think you misunderstood. I'm saying যে মোরালিটির ব্যাপার আসে না এখানে, যে once someone is affected, it's হ্যাঁ, your morality to help them, not to, you know, accept or otherize them or something like that. হ্যাঁ। That's what I'm saying. না আমি তো ওইটাই বলছি। মোরালিটিটা আসলে এখানে রাষ্ট্রের কি, কারণ একটা সিটিজেনের যদি মনে হয় যে তার বাসার উপরে একজন অসুস্থ and that person shouldn't go out to get food, তাহলে এখানে রাষ্ট্রের মানে এটা তো সেই মানুষটার মোরালিটির কোয়েশ্চেন না, যে তার মোরালিটি কি। রাষ্ট্রই তো এই জিনিসটাকে রিইনফোর্স করেছে, আমি বারবার বলছি। কারণ রাষ্ট্রই যে তার, তুমি বাংলাদেশ রাষ্ট্রের ইয়াগুলো চিন্তা করো। আমি এরকম দেখেছি, আমার একটা খুব ক্লোজ ফ্রেন্ডকে, আমি তাকে নিয়ে আমি এই যে কামরাঙ্গীরচর গেলাম না, তোমাদেরকে বললাম না, কামরাঙ্গীরচর আমি ফিল্ড ওয়ার্ক করতে গেলাম গত সপ্তাহ, আগের সপ্তাহ আমি আরো যাব। তো সেখানে যাওয়ার সময় আমার এক ফ্রেন্ড দেখাচ্ছে যে তাকে পুলিশ এখানে দাঁড় করাইছে, দাঁড় করাইয়া তার মুখের মধ্যে মাস্ক নাই কেন, তাকে কানে ধরাইয়া ছবি তুলে ফেসবুকে দিয়েছে। কি পরিমাণ ডিগ্রেডেশন অফ হিউম্যান তোমার হচ্ছে। তুমি দেখো, সে একটা আমার বন্ধু মানুষ, তাকে পুলিশ কানে ধরাইয়া ছবি তুলে ফেসবুকে, একটা পুলিশ এটা দিতে পারে? না, তা তো একটা পুলিশ এটা দিতে পারে? এটা এই স্টেট অফ এক্সেপশনটা কিভাবে তৈরি হয়েছে? তার মুখে মুখোশ নেই, ফলে তাকে এভাবে ট্রিট করতে হবে। এই পুলিশের ক্ষমতাটা কিভাবে পেয়েছে? এই যে স্টেট অফ এক্সেপশনটা কিভাবে তৈরি হয়েছে? ইট ইজ বিকজ, এই যে এগুলোতে ইট ইজ বিকজ অফ স্টেট অফ এক্সেপশন। কারণ তার মুখে মানে মাস্ক নেই মানে হচ্ছে ইজ সামথিং মানে খুবই স্টেট অফ এক্সেপশন সোসাইটিতে, তাই না? বিকজ অফ দ্য করোনা ভাইরাস। এবং সে কি পরিমাণ লজ্জিত হয়েছে জানো এটা দ্বারা? একটা মানুষের তুমি এরকম ছবি তুলে তুমি যদি ডিএমপির ফেসবুক পেজে তুলে দাও, এইটা নিয়ে না বাংলাদেশে, এটা নিয়ে কেউ কোনো কথা বলে না। তো বাংলাদেশে এই ইন দ্য নেম অফ দ্য সো কল রিমান্ড, সো কল্ড এই যে ছেলেপেলে গুলোকে ধইরা বাসার মধ্যে ফাজাইলে আমল না কি কি বই আছে নিয়ে বলে যে উগ্রবাদী বই সহ ধরছে, তাই না? এই যে তারপর হচ্ছে এটার নাম কি, তার বাসার ছুরি, তারপর হচ্ছে খুন্তি, তারপর হচ্ছে হ্যাঁ বটকি, এগুলাকে নিয়ে বলে যে মানে মানে অস্ত্র সহ ছবি তুলে দিচ্ছে। এই মরাল রাইটটা তো পুলিশের নেই, বুঝছো জিনিসটা? মানে আমার যেটা পার্সোনালি আমার যেটা সমস্যা, ফার্স্টে যখন করোনা ভাইরাস শুরু হলো বাংলাদেশে কিন্তু দে ট্রাই টু কনসিল যে কয়জন হয়েছে, কোথায় হয়েছে, বিকজ দে ডিডন্ট ওয়ান্ট টু স্প্রেড দ্য প্যানিক। এটা আমি জানি বিকজ কে বলছে তোমাকে? মানে
I'm telling you, some of my রাষ্ট্রের cousins জায়গা থেকে are তো রাষ্ট্র আমি তোমাকে বলি, রাষ্ট্র যেটা করতে পারতো, মানে তোমার হচ্ছে যারা ডেমোক্রেটিক রাষ্ট্র, এগুলোকে কন্টিনিউয়াসলি এই সব বিষয়ে তাদের খুবই স্বচ্ছ থাকা উচিত ছিল শুরু থেকেই। এবং হচ্ছে যে ভাইরাসটা যেখানে যেখানে ঘুরেছে ওই জায়গাগুলোতে ট্রেস আউট করে, এটা কিন্তু ট্রেস আউট করা খুব বেশি কঠিন বিষয় না, বুঝছো? মানে এবং হচ্ছে পলিসিস প্রোগ্রামস গুলো ওই আকারে নেওয়া, কিন্তু রাষ্ট্র কিন্তু ওই জায়গাগুলোতে হাঁটে নাই। না রাষ্ট্র হচ্ছে তোমার রিপ্রেসিভ, যত ধরনের রিপ্রেসিভ পলিসি নেওয়া যায় সকল ধরনের রিপ্রেসিভ পলিসি নিয়ে আছে। ট্রেস না করলেও দে ট্রাই টু কনসিল, এটাই হচ্ছে কি না সমস্যা। শুধু কাউন্সিল না, তারা রিপ্রেসিভ মেকানিজম তো নিয়েছে না। কেউ যদি কিছু লিখতেছে, ও মাই গড, ওখানে কেউ লিখতেছে যে সে সেবা পায়নি, তারা নিয়ে ধরে নিয়ে আইসিটি আইনের মধ্যে দিয়ে দিচ্ছে, বুঝছো তুমি? হ্যাঁ মিরপুরে তো এরকম একটা ইনসিডেন্ট ছিল যে একটা লোক মারা গিয়েছিল এন্ড সে প্রবাবলি তার কোভিড-19 সে এফেক্টেড হয়েছিল, কিন্তু তার ফ্যামিলি মেম্বার্সরা এটা আর কি বাইরে জানিয়েছিল দেখে তাদের পুরো বাসায় হচ্ছে যে বন্ধ করে দিয়ে, এন্ড ইভেন লাইক বাবা যে মারা গিয়েছে বাবাকে হচ্ছে যে দাফন করার সময়ও হচ্ছে দেখতে যেতে দেয়নি। হ্যাঁ ইয়েস, মানে বুঝছো এই যে ইট ইজ সামথিং দ্য স্টেট অফ এক্সেপশন, বুঝছো জিনিসটা? এই যে মাশাইকে দেখো, এই জিনিসগুলো তো হ্যাঁ, এই যে শাহরিয়ার সাকিব বলো কি বলতে চাইছিলাম? সাকিব হাত তুলেছো। সো এই যে দেখো মিরপুরে যে টোলারবাগে যে ঘটনাটা ঘটেছে, স্টেট অফ এক্সেপশন তুমি খেয়াল করো, ইট ইজ সামথিং স্টেট অফ এক্সেপশন। এবং থ্রু মিডিয়ার প্যানিক থেকে শুরু করে সবকিছুর মধ্য দিয়ে তো রাষ্ট্র এগুলোকে রিইনফোর্স করা হয়েছে। আমি যদি একটু বলি, আমার কাছে স্টিল আই এম ভেরি কনফিউজড অ্যাবাউট রাষ্ট্রের ইন্টারভেনশন ইন দিস কেস। কারণ আমাদের বাসায় আটতলার আঙ্কেলের যখন হয়েছে, এভরিওয়ান ট্রাইড টু হেল্প দেম, বিকজ আমি বলবো না যে রাষ্ট্রের ইন্টারভেনশনে উই ট্রাইড টু হেল্প দেম, বাট এভরিওয়ান ট্রাইড টু হেল্প দেম বিকজ অফ দেয়ার মোরালিটি। কারণ আমাদের মনে হচ্ছে যে দ্যাট পারসন ইজ নট বিং এবল টু গো আউট, সো বাজেটটা করে ওনার বাসায় দিয়ে আসি, সামনে রেখে যে। এই জিনিসগুলো কি মোরালিটি থেকে আসে না, রাদার দেন রাষ্ট্রের? না, এখন আসো রাষ্ট্রকে কেন বলছি, কারণ রাষ্ট্রের যে পলিসি গুলো সে তৈরি করেছে যে তোমাকে বের হইলে তোমাকে এভাবে এভাবে বের হইতে হবে, তুমি এখানে যেতে পারবা না, এটা করতে পারবা না, এটা করতে পারবা না, তাই না? সেই যখন এই জিনিসগুলোকে ডিক্রি আকারে সে যখন ঘোষণা করেছে, এবং ঘোষণা করার মধ্য দিয়ে সে কি করেছে, এই যে যেমন চিন্তা করো টোলারবাগে যে মানুষটা মারা গেল, তার সন্তানকে যাইতে দেয় না, কেন যাইতে দেয় না? তুমি দেখো পুলিশ সেখানে তার ঘরের মধ্যে যে লকডাউন করে তাকে সিল করে দিছে, তুমি ইউ কান্ট গো দেয়ার। সো এটা তো রাষ্ট্রের পলিসির কারণেই এটা সম্ভব হয়েছে, তাই না? হ্যাঁ মাশায়েক বলো। তার মানে প্রশ্নটা ওই হুমায়রা আপুর সাথে একটু কানেক্টেড, যে আমরা যখন আপনি একবার মানে মিডিয়ার কথা বলছিলেন যে মিডিয়া থেকে আমরা অনেক কিছু পেয়েছি, এই মানে ভুল ধারণাগুলো, আর রাষ্ট্র থেকে তো পেয়েছি। তো রাষ্ট্র আর মিডিয়ার মধ্যে এই কানেকশনটা কিভাবে আসলো? মানে রাষ্ট্রও যেখানে রিপ্রেসিভ পলিসিস নিচ্ছে, মিডিয়াও সেখানে মানুষজনকে ভুল ইনফরমেশন দিয়ে ব্রেন ওয়াশ করছে। তো আমি ঠিক ব্রেন ওয়াশ বলবো না, মিডিয়া এমন ভাবে এটাতে একটা প্যানিক ছড়াইছে আর কি, বুঝছো? এটা একটা প্যানিক ছড়াইছে, না থাকে। মানে এখানে মিডিয়ার লাভটা কি? রাষ্ট্রের বুঝলাম তাদের একটা হয়তো বা একটা পাওয়ারের পজিশনে থাকার একটা অবসেশন থাকতে পারে, মিডিয়ার লাভটা কি? মিডিয়া এই যে মিডিয়ার লাভটা কি? মিডিয়ার লাভ হচ্ছে নিউজ বেচা, আর এটা ছাড়া কি লাভ তাদের? কভারেজ আর কি মোর। তুমি মিডিয়া পড়ো না, এই যে পড়ো না, ম্যানুফ্যাকচারিং কনসেন্ট পড়ো নাই তোমরা? এই যে নম চমস্কির মিডিয়ার কাজ হচ্ছে কি কি নিউজ সেল করা, নাথিং এলস। নিউজ সেল করা, শেষ। যত বেশি মানুষ টিভি অন করবে তত বেশি ওদের লাভ, নিউজ সেল করা। এবং এই যে এই জিনিসগুলো আমি ওই জন্য আর কি, তোমার হচ্ছে বাংলাদেশে তুমি দেখো, বাংলাদেশের প্র্যাকটিস গুলো তুমি দেখো সেম এইভাবে ঘটেছে প্রথম। এখন অনেক চেঞ্জ হয়েছে, কিন্তু আমি জানি না কতটুকু চেঞ্জ হয়েছে। এবং এটা চেঞ্জ হয়েছে যে অনেকের বলা বলি এইসব এগুলোর ভিতর দিয়ে। ওকে স্যার, হ্যাঁ বলো। আপনি এতক্ষণ সবার কথা শোনার পরে স্যার আমরা কিন্তু একটা কনক্লুশন আসতে পারি স্যার। হ্যাঁ বলো। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের কথা কিন্তু রাইট স্যার। কোনটা? বাংলাদেশ থেকে করোনা চলে গেছে স্যার। না, এটা আবার একটু বেশি মানে এই কথাটা আমি কিভাবে বললাম স্যার, মানে হচ্ছে যে দেখেন এই যে স্টেট পলিসিটা, যে আপনার হচ্ছে যে সবকিছু কিন্তু স্যার মানে মানুষের অভ্যাসগত যে আচরণ বাংলাদেশের মানুষের, হ্যাঁ, এটার উপরে কিন্তু ভিত্তি করে স্যার সব স্টেটমেন্ট দেওয়া কিন্তু স্যার।
মানে আপনি দেখেন না স্যার, যে মানে এই যে পলিটিক্যাল লিডাররা বলেন, মিডিয়া বলেন স্যার, তারপর রাষ্ট্রের যে পলিসি বলেন, হ্যাঁ, এই সমস্ত পলিসি গুলা স্যার কিভাবে আসলে বর্তায় স্যার, এটা বর্তাচ্ছে স্যার। দেখেন দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষের যে হ্যাবিট, এবারে হ্যাবিচুয়াল যে অ্যাকশনস গুলো স্যার, এগুলোকে স্টাডি করে। কারণ দেখেন আপনাকে যেটা বলা হবে আপনি সেটাই শুনবেন, আপনাকে যেটা করতে বলা হবে আপনি সেটাই করবেন। আলটিমেটলি গিয়ে স্যার ঘুরে ফিরে আপনি একটা নির্দিষ্ট প্যাটার্নের মধ্যে দিয়ে আবর্তিত হবেন স্যার। সেভাবেই তো স্যার আমাদের পলিসি গুলো স্যার অ্যাডপ্ট করা হয় না, সেভাবেই তো একটা স্টেটমেন্ট। আমি আমি আই এম ডাউট যে সরকারের পলিসিস প্রোগ্রামস কি ছিল। আমি তোদেরকে বিজনেস স্ট্যান্ডার্ডের একটা লেখা পাঠাবো, খুব ইন্টারেস্টিং লেখা। তোমার হচ্ছে মানে আমাদের এখানকার কি কি পলিসি গুলো নেওয়া হয়েছে, এটার প্রবলেম, এর খুব ইন্টারেস্টিং একটা লেখা আমি তোমাকে পাঠাবো। ওকে, আই এম ডাউট। আর জাহিদ মালিকরা বলতেছে এরা তো সবাই ভয় পালাইছে, এরা কোনো পলিসি নেওয়া তো দূরে থাক। তুমি হচ্ছে মানুষের কাছে কোনো ইকুইপমেন্ট যায় নাই, হ্যাঁ, তোমার হচ্ছে এগুলাকে যথাযথভাবে যেভাবে এগুলাকে করার দরকার ছিল, প্রিভেনশন ওরিয়েন্টেড যে মেজারমেন্ট গুলো নেওয়া উচিত ছিল, সেগুলো তো যায় নাই। বরং উল্টা জনগণকে তার চিকিৎসার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, বরং উল্টা কাজগুলো হয়েছে। স্যার হ্যাঁ বলো। এখানে তো হুমায়ুনের কথাটা এখানে ঠিক, তো যে রাষ্ট্রের তো এখানে করার তেমন কিছু ছিল না। আপনার কি মনে হয় না যে শোনো, একটা মানুষের চিকিৎসা পাওয়ার অধিকার, এটা আমি বলি না, এটা বলি না, শুনো হ্যাঁ বলেন, একটা মানুষের চিকিৎসা পাওয়ার অধিকার, এটা কি তার অধিকার না? হ্যাঁ আমি এটা কেন বলি না, সে তার আমি বললাম অধিকার যে থেকে বঞ্চিত হবে? সো এখানে মানে হোয়াই স্টেট হিয়ার? আপনি পাওয়ার রিলেশনস এর কথা বললেন না, ফুকুটিয়ান পাওয়ার রিলেশনস, যেটা এটা এস্টাবলিশ করার বেলায় রাষ্ট্র তো ইনঅ্যাক্টিভ পুরোপুরি, ওরা কোনো পলিসি ইমপ্লিমেন্টই করে নাই, ওরা কোনো কাজই করে নাই। ওরা ইনঅ্যাক্টিভ থাকা অবস্থায় কিভাবে এই স্টেট অফ এক্সেপশন তৈরি করলো? এই মোরালিটিকে ম্যানিপুলেট করার কাজটা কি তাহলে বেশিরভাগই আমরাই করি নাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে? আচ্ছা, আমি তো এটাই বলেছি যে যারা এলিট জনগোষ্ঠী ছিল তারাই এটাকে, স্টেট মেকানিজমটাকে তোমার হচ্ছে ইউজ করে তারাই তো এই কাজগুলো করেছে। এটা তো তুমি একদম লেখার মধ্যে তুমি দেখবা। আর আমাদের এমন একটা রাষ্ট্রটা মাথার মধ্যে রাখবে, when you talk about the state, it is not for all. স্টেট মানে হচ্ছে স্ট্রাকচারালি একটা সুনির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থ রক্ষাকারী স্টেট। এটা নিয়ে অনেক ক্রিটিক আছে, আমি সেই আলাপগুলোতে এখন যাব না। মানে when you talk about the state, আমাদের দেশে যখন আমরা স্টেটের কথা বলি, রাষ্ট্র মানে স্ট্রাকচারালি একটা লার্জ চাঙ্ক পিপল কিন্তু এই স্টেট থেকে তার স্ট্রাকচারালি আউটকাস্টেড, অলরেডি স্টেট অফ এক্সেপশন। তারা এখানে কোনো জিনিসের বিচার চাইতে পারে না, তাদের কোনো তোমার হচ্ছে এটার নাম কি নেই। হ্যাঁ, যেমন এই যে কে জানি শুরুতেই বলতেছিল যে হচ্ছে তার ওই যে রাইসা আলাপ করতেছিল যে তার মামা খালা পরিচিত কেউ আছে, ওই জন্য সে ইজিলি, যেমন এই যে আমার কথা চিন্তা করো, আমার একটা বন্ধু বড় ডক্টর, ওই জন্য আমি আমার ফুফারে ইজিলি গ্যাস্ট্রো লিভার হসপিটালে ভর্তি করাইতে পারছি। কিন্তু আমি তো এরকম অনেককে জানি সে বহুদিন লড়াই করছে, একটা আইসিইউ সেবা পাইনি, তার মাটা মারা গেছে, তার ভাইটা মারা গেছে, বিকজ যে তার হেলথ কেয়ার পায়নি। সো এই হেলথ কেয়ারটা কেন পায় না? বিকজ অফ দ্য স্টেটের পলিসিজ এন্ড প্রোগ্রামস। হোয়াট অ্যাবাউট দ্য মরালিটি? যে স্টেটটা দেখো, আমি স্টেটের মানে আপার কাস্টের, তাই না, আমি স্টেটের সুবিধাভোগী একটা গোষ্ঠী, আমি রাষ্ট্রের, তাই না, আমি এইভাবেই বলবো, তাই না? কারণ আমি আমার থ্রু মাই ওন নেটওয়ার্কস এন্ড থ্রু মাই এই যে এটার নাম কি বলবো, আমি এটা কি করছি, আমি স্টেটের সুবিধাগুলো ভোগ করতে পারতেছি। তো এই স্টেটটা ইট ইজ নট ফর দ্য লে পিপল। একটা এখন লে পিপল সে জায়গায় বলুক যে আমার একটা আইসিইউ লাগবে, ওখানে দেখ, দিবে কেউ? পায়ের কাছে পড়ে থাকা লাগবে, কেউ দিবে না ভাই। বুঝছো? স্টেটটা কেমনে বানাইছে এটা হিসাব করো। স্টেট ইট ইজ নট ফর অল বাট ফর সাম। আমার আর্গুমেন্ট হচ্ছে আগামবেনের এই পয়েন্টটা, যে স্টেট কর্তৃক এই যে আলাদা পাওয়ার রিলেশনস তৈরি করা, এটা বাংলাদেশের মতো ইনএফেক্টিভ একটা স্টেটের বেলায় খাটে না, ওরা কিছুই করতেছে না, ওরা ইনঅ্যাক্টিভ। আচ্ছা, তারা যদি কিছুই না করে তাহলে তারা এত মানুষকে কেন গ্রেফতার করে ধরে নিয়ে গেল? এই যে এটার নাম কি, গুজব ছড়ানোর অপরাধে, ইন দ্য নেম অফ সো কল্ড গুজব ছড়ানো। তো ওরা তো প্যানিকটা আরো থামানোর চেষ্টা করতেছিল, বরং ওরা আরো ভয় পাচ্ছিল যে ওদের ক্ষমতা হারাবে, যেহেতু ওরা ইলেক্টেড না। এইটাই তো ভাই, এইটাই তো ইন্টারেস্টিং ইস্যু, এটাই তো সে স্টেট অফ এক্সেপশন তো সেইভাবেই তৈরি করছে। সে বলতেছে তুমি কিছু লিখবা মানেই তুমি স্টেট অফ এক্সেপশন, বুঝছো? তুমি রোগী হওয়া মানেই তুমি স্টেট অফ এক্সেপশন, কারণ তুমি রোগী হওয়া মানেই হচ্ছে তুমি রাষ্ট্রের কোন ধরনের নাগরিক সুবিধা তুমি ভোগ করতে পারবা না। বুঝছো সৌমিক? জি স্যার। আরেকটা জিনিস যেটা ডাক্তারদের ব্যাপার, যে ফার্স্টের দিকে ডাক্তার এভরিওয়ান অ্যাবান্ডন देयर পেশেন্টস এন্ড এভরিথিং, এখানে যে একটা মানে আমার কাছে মনে হয় যে আরেকটা সমস্যা সেটা হচ্ছে স্টেট ডিডন্ট গিভ देम এনাফ প্রোটেক্টিভ লাইক গিয়ার্স অর এনিথিং, লাইক পিপিস কিন্তু ফার্স্ট আসেই নাই বাংলাদেশে।
আচ্ছা, বাংলাদেশের আমি তোমাদেরকে বলি, তোমরা কেউ সিএমএইচ এ গেছো? তোমরা অনেকের আত্মীয় স্বজন সিএমএইচ মিলিটারিতে চাকরি টাকরি করে। তো সিএমএইচ তো সরকারি, আবার বাংলাদেশের এই যে ডিরেক্টরেট অফ হেলথ এটাও তো সরকারি, কিন্তু দুই জায়গার চিকিৎসার এত আকাশ পাতাল পার্থক্য কেন? এটা আমি এটা আগে একটা উত্তর দেই স্যার। হ্যাঁ মুগদা হসপিটালে হ্যাঁ ফার্স্ট হ্যান্ড সেকেন্ড হ্যান্ড উইটনেসের ইয়ে থেকে বলতেছি আমি। হ্যাঁ পিপি পরা 6-7 জন দাঁড়ানো ছিল, একটা মেয়ে, ওর বয়স 22, মানে ও মরে যাচ্ছে, ওকে কেউ আগে আগে হেল্প করে নাই, ডাক্তার নার্স ওয়ার্ড বয় সব পিপি পরা। হ্যাঁ পরে হেল্প করছে হচ্ছে আমার কাজিন, মানে যাই হোক আশপাশের মানুষজন ছেলেপুলেরা নিজেরা ধরে, ওদের গায়ে কোনো পিপি নাই, ওরা নিয়ে হ্যাঁ। পরে উপরে কেবিনে রেখে আসছে। তো জিনিসটা এত শিয়ার প্যানিক ছিল, এখানে পিপি পরেও ওরা হেল্প করছিল না শুরুর দিকে। হুম। এটা হচ্ছে এপ্রিলের কথা। না স্যার আমি এইসব তোমার না প্রবলেমের না আমি একটাই তোমাকে কারণ ওটা স্যার, বলছি না, আমি প্লিজ। বলবো আমি স্যার। আমার কোশ্চেনটা হচ্ছে যে একই রাষ্ট্রে মিলিটারি, সেও সরকারি তোমার হচ্ছে চিকিৎসা সেবা দিচ্ছে সিএমএইচ, আবার একই রাষ্ট্রে সরকারি যে স্বাস্থ্য সেবা সেটার কেন এত করুণ অবস্থা হবে কেন? স্যার এগুলোর একটাই কারণ স্যার। হ্যাঁ কেন এটার উত্তরটা আমি দিব স্যার। বলো। আসেন স্যার, আমাকে একটু সময় দিতে হবে স্যার এটা বলার জন্য স্যার। হ্যাঁ এটা কারণটা হচ্ছে, আপনি কখনো ইয়েতে গেলে দেখবেন, আপনার যদি কোনো আত্মীয় স্বজন থাকে যারা হচ্ছে যে সরকারের তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারী, হ্যাঁ, হ্যাঁ বা কোনো বন্ধু বান্ধব, যে তাদের পরিবারের সাথে কথা বললে দেখবেন তাদের পরিবারের একটা চিন্তা ভাবনা থাকে এরকম যে আমার ছেলেটার ফাইন এখন ইন্টার পাস করছে, বা 19 বছর 20 বছর বয়স হয়েছে, তাকে আমি একটা সরকারি চাকরিতে ঢুকাই দিতে হবে। হুম, তাহলে ঢুকাই দিতে পারলে তার লাইফটা একটু সেট হয়ে গেছে। এই দেখবেন এই একই সরকারি কর্মচারীদের তৃতীয় চতুর্থ শ্রেণী যারা, তাদের হচ্ছে যে ধরেন আপনি এই যে এজিবি কলোনি, তারপরে হচ্ছে আপনার শান্তিনগর, ওইখানে দেখবেন কলোনি আছে, কোয়ার্টার আছে, হ্যাঁ, হুম, সেখানে তাদের জন্য স্যার দেখবেন আপনি 15 তলা 20 তলা বাসা বানাইছে। হুম। তারা স্যার ওই বাসা থেকে বাসাগুলোকে ভাড়া দিয়ে তারা স্যার নিচে নেমে গেছে বা অন্য কোনো জায়গায় ভাড়া থাকতেছে। হ্যাঁ, এই মানুষগুলো চিন্তা করতেছে আচ্ছা ফাইন, শুধু তাই না, এই যে আমি সরি তোমাকে একটু থামাই, কালকে দেখলাম সরকারি বড় বড় আমলারা তারা একটা গাড়ি পায়, হ্যাঁ, শুল্ক মুক্ত গাড়ির সুবিধা পায়, এবং তাদের সবাই আবার এই গাড়ির মেনটেনেন্সের জন্য মাসে করে 50,000 টাকা করে পায়। হ্যাঁ, তো দেখা যায় যে কি তারা নিজেদের তো একটা গাড়ি রাখেই, এই গাড়িটা যেহেতু শুল্ক মুক্ত পায় ওইটা তারা হচ্ছে উবারে ছেড়ে দেয়, ভাড়ায় ছেড়ে দেয়, আবার তারা মানে এটা তাদের অফিসিয়াল কাজে ব্যবহার করার ইস্যু, জি স্যার। তারা এটাকে শুনেন না, ফ্যামিলি ইউজের জন্য ব্যবহার করে। আমি তোমাকে একটা ইমেজ শেয়ার করি। হ্যাঁ বলো, তোমার কথা শুনি। হ্যাঁ বলো। তো তারপরে স্যার যে আমার কিছু বন্ধু বান্ধব আছে, হ্যাঁ তো তারা হচ্ছে যে আমরা একসাথে একসময় আড্ডা মারতাম, যে তাদের বাবা হচ্ছে যে সরকারি অফিসার, এরকম ধরেন কথার কথা আছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ে তৃতীয় শ্রেণীর কর্মচারী। হ্যাঁ তা আমার বন্ধুকে আমি ছোট থেকে শুনতেছি যে তোর মামা চিন্তা ভাবনা কি, ও কথা হচ্ছে যে ও এরকম মন্ত্রণালয়ের মধ্যে ঢুকে যাবে, ওর জন্য লাইন কাট চলতেছে স্যার 4 বছর। 4 বছর স্যার লাইন কাট করে স্যার ও চতুর্থ বছরে গিয়ে স্যার কিছু টাকা পয়সা দিয়ে স্যার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে ঢুকছে স্যার। ও ঢুকার পরে স্যার ও উইদিন 1 মান্থ সে একটা বাইক কিনে ফেললো স্যার, বুঝছেন। বাইক কেনার পর থেকে স্যার তারপর দেখি স্যার তার লাইফস্টাইল আস্তে আস্তে বাড়তেছে। আমি যখন তাকে জিজ্ঞেস করা হইলো যে মামা তো টাকা পয়সা গুলো কোত্থেকে আসছে, আরে মামা বলিস না, আমাদের হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে টাকা, খাতে খাতে টাকা। আমি সবচাইতে আরেকটু তোমাকে একটু অ্যাড করি, সবচেয়ে ওর্স এক্সাম্পল হচ্ছে প্রত্যেকটা হসপিটাল লেখা আছে আমি এবং আমার হাসপাতাল দুর্নীতি মুক্ত, বুঝছো। আমি আমার ছোট কাকাকে নিয়ে গত ফেব্রুয়ারি মাসে উনি হচ্ছে হার্ট অ্যাটাক করেছেন। হ্যাঁ, তো উনি গ্রাম থেকে এসেছেন। হ্যাঁ, তো আমি চিন্তা করলাম যে এই বেচারারে যদি আমি বাইরে যদি হার্টে অপারেশন করাই আমার প্রচুর টাকা খরচ যাবে। এই লোক দেশের বাইরে থাকেন। হ্যাঁ, ইট ইজ রিয়েলি টাফ ফর হিম টু বিয়ার অল দিস কস্ট। আমি ওই জন্য আমার এক পরিচিত বন্ধু আছে, তো তাকে দিয়ে কেমনে কেমনে রেফার করে আমি হচ্ছে এই যে তোমার শ্যামলীতে তোমরা দেখছো না হৃদরোগ ইনস্টিটিউট আছে, সেখানে নিয়ে গেলাম। একদম সুন্দর করে সামনে লেখা আছে আমি এবং আমার প্রতিষ্ঠান দুর্নীতিমুক্ত। একদম ঢুকা থেকে সিট পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত যত মানুষের সঙ্গে দেখা হয়েছে সবাইকে আমার সবাইকে ঘুষ দেওয়া লাগছে, জানো। স্যার 2019 সালে জানুয়ারি মাসে আমার কাজিন বিষ খাইছিল স্যার। হ্যাঁ, ও বিষ খাওয়ার পর ও গেছে চট্টগ্রাম মেডিকেল, আমরা অ্যাডমিট করছিলাম স্যার। হ্যাঁ, অ্যাডমিট করার পরে ও উঠতে স্যার, বুঝছেন, এর মধ্যে কিন্তু আমাদের প্রায় 350 টাকার মতো গেছে। এরপরে আমরা ডিসাইড করলাম ওকে আমরা রাখবো না, এখান থেকে নিয়ে যাব প্রাইভেট হসপিটালে। নিয়ে যাওয়ার সময় স্যার ওকে যে ট্রলিতে তোলা হয়েছে, ট্রলিটা যখন স্যার 3 তলা থেকে নিচ তলায় নামছে স্যার, নামার পরে ওয়ার্ড বয় স্যার সে আমাদেরকে গুতাই দিচ্ছে স্যার যে টাকা দেন এটার জন্য 100 টাকা। আমি স্যার তখন আমরা অনেকগুলো কাজিন ছিলাম, কিন্তু প্রায় 10-12 জন ছিলাম। তো এখন আমার মন মেজাজ খারাপ, আমি করছি কি স্যার তাকে স্যার ঘুষি মেরে দিচ্ছি স্যার, বুঝছেন। ঘুষি মেরে দেওয়ার সাথে সাথে স্যার ও পড়ে গেছে স্যার, ও সেকেন্ডের মধ্যে স্যার 5-6 জন জড়ো করে ফেলছে। তো তখন আমার বাকি 10-12 জন কাজিন মিলে স্যার আমরা ওদেরকে অসম্ভব রকম মারলাম স্যার। কি হলো জানেন স্যার, আধা ঘন্টার মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজে গেট বন্ধ স্যার।
আমাদেরকে বের হইতে দিবে না স্যার। পরে স্যার আমরা এখান থেকে কিভাবে বের হইছি আমাদের কাজিনকে নিয়ে জানেন স্যার? পরে আমাদের বাকি ফ্রেন্ড গুলাকে স্যার হলে যারা থাকে, যারা ছাত্রলীগ করে তাদেরকে ডেকে নিয়েছে স্যার, ওদের ইন্টারফারেন্সে স্যার তারপর আমরা বের হইতেছি এখান থেকে স্যার। মানে এখানে কেন একটা হসপিটালের মধ্যে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর দৌরাত্ম স্যার ডাক্তারদের থেকে বেশি থাকবে? এটা কারণটা হচ্ছে একটাই স্যার, সেখানে আপনি দেখবেন যে স্যার যে ছেলেটা চাকরি করতেছে তার দাদাও চাকরি করছে, তার বাবাও চাকরি করছে একই সেক্টরে স্যার, সবাই টাকা দিয়ে আমি এই জন্য তোমাদেরকে যেটা বলছি, এটা শুধু আমাদের জুডিশিয়ারির কিন্তু সেম প্রবলেম। মেইন প্রবলেম আমাদের ম্যানেজমেন্টের একটা সবচেয়ে বড় প্রবলেম। আমি তোমাদের একজন লয়ারকে নিয়ে আসবো যে ব্রিটিশ প্র্যাকটিস করেছে ব্রিটিশ কোর্টে। ওখানে দেখবা যে ওখানে মামলা, যে কোনো একটা মামলার কাজের 80% হয়ে যায়, মানে এটা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ আছে অসংখ্য, ইজিলি এগুলোকে ফাংশন হয়ে যায়। কিন্তু বাংলাদেশের যে কোর্টের যে দৌরাত্ম, আমি এগুলো নিয়ে আমি অলরেডি একজন তোমাদেরকে বললাম যে আমি নেক্সট 2 উইকের পরে আমি হচ্ছে ওয়ার্কশপ গুলোতে চলে যাবো। তোমাদেরকে দেখাও যে আমাদের এখানকার প্রবলেম গুলা কি, আমাদের কোর্টের প্রবলেম গুলা কি, আমাদের যে হেলথের প্রবলেম গুলা কি। হেলথের একদম সিম্পল প্রবলেম হচ্ছে ম্যানেজমেন্ট প্রবলেম, আর কিছু না, সিম্পল একদম ম্যানেজমেন্টের প্রবলেম আমাদের এই। এবং হচ্ছে পয়সা যে বরাদ্দ হয় না তা না, পয়সা অনেক বেশি বরাদ্দ হয়, হ্যাঁ, প্রয়োজনের অতিরিক্ত পয়সা বরাদ্দ হয়, কিন্তু ম্যানেজমেন্টটা খুবই বাজে অবস্থা, বুঝছো? এবং মানুষের কাজ করার প্রতি যে দায়বদ্ধতা, এই অ্যাকাউন্টেবিলিটি, এগুলো কিছুই নেই, এবং ম্যানেজমেন্ট খুব বাজে। তুমি দেখো সিএমএইচ সরকারি, সে সবকিছু করতে পারতেছে না বিকজ অফ দ্য ম্যানেজমেন্ট। তোমাদেরকে একটা ইমেজ পাঠাচ্ছি, দেখছো চ্যাট বক্সে? এই যে সরকারি আমলারা, দেখো চিন্তা করো, 50,000 টাকার গাড়ি পায়া কি করতেছে, এইগুলো নিয়ে না আমাদের এখানে দেখো। সো এই যে তাদের মধ্যে যদি মানে অ্যাকাউন্টেবিলিটি, এই জিনিসগুলো নাই, এই জিনিসগুলো তো সবচেয়ে ইম্পর্টেন্ট। যাই হোক, আমি যে আলাপটা আজকে আমাদের মৌলিক আলাপ, সেটা হচ্ছে স্টেট অফ এক্সেপশন। এইটা আমি তোমাদেরকে করোনা ভাইরাস দিয়ে আলাপ করেছি, মানে এটা আরো নানান ভাবে হয়, ওয়ার অন ড্রাগের নামে হয়, আমি যেটা আলাপ করেছি ওয়ার অন টেররের নামে হয়, আরো নানান ভাবে আমাদের সোসাইটিতে এটা কন্টিনিউয়াসলি প্রডিউস এবং রিপ্রোডিউস হয়। তোমাদের আর কারো কোনো কোশ্চেন না থাকলে আজকে রাখো। স্যার এক মিনিট, আপনি যে বললেন স্যার 50,000 গাড়ি নিয়ে কি করতেছে স্যার, অন দা আদার হ্যান্ড স্যার আরেকজন আমলা কিন্তু স্যার এরকম লাইভে এসে ঘোষণা করতেছে আমি 3 মাসের মধ্যে দেশকে দুর্নীতি মুক্ত করবো স্যার। পরে ওনাকে খুঁজে পাওয়া যাইতেছে না স্যার, উনি ওএসটি। উনি আবার এত হিরোইক হওয়ার তো দরকার নেই, মানে দুর্নীতি, মানে শুনো, আমি তোমার আমাদের এখানে আবার অনেকে একটু হিরো হতে চায় নানান জায়গায়, আমি নিজে দেখেছি। হিরো হতে যায় আরো কিছু ঝামেলাও হয়, হ্যাঁ, যেটা তার কর্তব্য, এটা তো সে দুর্নীতি মুক্ত জেহাদ করা তো তার দরকার নাই, এটা তার দায়িত্ব টু ডু দিস থিং, তাই না? বুঝছো? এগুলা এটা এটা ওই অনেকগুলো ইস্যু আছে, হ্যাঁ, অনেকগুলো ইস্যু আছে। ওকে, বাকিদের রাইসা, পৃথিলা, এনি কোশ্চেন? না স্যার, কোনো কোশ্চেন নেই। উমামা, তুমি অনেকদিন পরে এসেছো, ভালো আছো তুমি উমামা? হাই উমামা, হারাই গেল যখনই বললাম। স্যার উমামা লেফট। আচ্ছা, বললাম আর সঙ্গে সঙ্গে ও চলে গেল। যাই হোক, ওকে, তাহলে তোমরা সবাই ভালো থেকো। সেটা হচ্ছে নেক্সট ক্লাসে আমরা হচ্ছে নেক্সট ক্লাসের আমরা 4-5টা আর্টিকেল আছে, তোমরা একটু তোমাদের অফ টাইমে পড়ে ফেলার চেষ্টা করবে, ওকে? হ্যাঁ, তোমাদের অফ টাইমে এগুলো একটু পড়ে চেষ্টা। তোমরা আবু লুগদের আর্টিকেলটা বোধহয় তোমরা পড়েছো সবাই, তাই না? ডু মুসলিম উইমেন নিড সেভিং, পড়েছো এটা? ইয়েস স্যার। সো এটা তোমরা বোধহয় অনেকেই পড়ে ফেলছো। সো এইটা হচ্ছে আই থিঙ্ক যারা পড়ো না এটা আবার একটু পড়ে নিবা, খুব ইম্পর্টেন্ট। আর আমি আরো কিছু আর্টিকেল দিয়েছি, তোমরা একটু দেখে নিবা, বিশেষ করে আমি একটু ইয়াতে যাই। আরেকটা জিনিস হচ্ছে, তোমাদের অনেকেই আমি যে লাস্ট যে আউটলাইনটা দিচ্ছি এটা পড়ো নেই, না পড়ে তোমরা মানে পড়তেছো, প্লিজ আউটলাইনটা একটু ভালো করে পড়বা। আউটলাইন না বুঝলে না তুমি বুঝবে না যে আমরা কি ডিসকাশন করছি, ওকে? আমি লেটেস্ট যে আউটলাইনটা তোমার হচ্ছে তৈরি করেছি, এটা প্লিজ এটা আবার একটু ভালো করে দেখবে যে আমরা কি কি আলাপ করছি না করছি, নাহলে তুমি হারাই যাবা। আচ্ছা, আরেকটা হচ্ছে সালমান রুশদি অ্যাফেয়ার, সাবা মাহমুদের, এটা তো আমরা আলাপ করে ফেলছি। না না, সাবা মাহমুদের আরেকটা আছে, ওটা আমি নেক্সট ক্লাসে আলাপ করব। এই উমামাকে আমি যেটা খুঁজতেছিলাম, ফ্রেঞ্চ ভেইলিং এর এই যে সাফায়েত অনুবাদ করতেছো নাকি উমামা করতেছো? কোনো আলাপ নাই। সো হচ্ছে আমরা নেক্সট ক্লাস আমরা এই যে তালাল আসাদের ফ্রেঞ্চ সেকুলারিজম এন্ড ইসলামিক ভেইল অ্যাফেয়ার, এটা নিয়ে আমরা আলাপ করব। আরেকটা আলাপ করব হচ্ছে আবু লুগদেরটা আলাপ করব, আর সাবা মাহমুদেরটা আলাপ করব। তিনটা আমি একটা উইকের মধ্যে আমি
তোমার হচ্ছে র্যাপ আপ করে ফেলবো। ওকে, সো তোমরা প্লিজ এটা পড়ে নিও। হ্যাঁ, আর নেক্সট ক্লাসটা আমাদের ইয়া নিবে, এটার নাম কি, এই এই মাসায়েক নিবে গিলানিজারের উপর। ওকে, থ্যাংক ইউ। ওকে, নেক্সট মানে কবে? না এর পরেরটা, মানে প্রথমটা আমরা আবু লুগো থেকে শুরু করে এর পরের উইকে। হ্যাঁ, সো তুমি প্রেজেন্টেশন দিবা আর কি গিলানিজারের উপর। হ্যাঁ, সেদিন আমিও গিলানিজার নিয়ে আলাপ করব, এডওয়ার্ড সাইড নিয়ে আলাপ করব, এগুলো আর কি। ওকে, ওকে স্যার। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, বাই বাই, টাটা। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। Sir.